তো আমি কয়েকজনকে এটা বলেছি, সবাইকে বাকিদের জানানো হয়নি। গতদিন বলেছিলাম যে দুদিনে করব, তারপরে দেখলাম যে দুদিনে হবে না, 3 দিনে। তারপরে দেখলাম 3 দিনেও হবে না, 4 দিন লাগবে। ব্যাপারটা হচ্ছে যে আমি যদি এটাকে একটা কোর্স তৈরি করতাম, তাহলে মানে আমার ধরা যাক আমার ক্লাস হয় সপ্তাহে একদিন 2 ঘন্টা 45 মিনিট, 15 মিনিট ব্রেক দিয়ে 2.5 ঘন্টা। সে 2.5 ঘন্টার সেশন 7-8টা লাগতো, মানে 2 মাস এর মেটেরিয়াল আমাকে এই কয়েকটা সেশনে ঢোকানো, এটা মুশকিল আর কি। আমি যতই ছোট করতে যাই দেখি যে না, এটা না বললে হবে না, ওটা না বললে হবে না। সেই জন্য আমি এখন আমার প্ল্যান হচ্ছে আর বাড়বে না। মানে একটা হলো জেনারেল ডিসকাশন, হলো মানে ব্যাকগ্রাউন্ড পোস্টমডার্নিজমের। আজকে মূলত ভিজুয়াল আর্টস এর ক্ষেত্রে কি কি ধরনের টার্মিনোলজি, কি কি ধরনের আইডিয়া ইম্পর্টেন্ট, সেটা কিন্তু এখনো আমি মানে গত 40-50 বছরের কাজের মধ্যে যাব না। এখন আমি কিছু 100 বছর আগের কাজে এই উপাদানগুলো পাওয়া যায় সেইটা একটু দেখিয়ে ছেড়ে দেবো। পরের দিন বেসিক্যালি ওই নিয়ে বসবো যে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2 যুগে ভিজুয়াল আর্টসের, কিন্তু অভারতীয়। ফোর্থ সেশনে আমি ভারতীয় আর্টিস্টদের কাজ নিয়ে কথা হবে। এই 4টে। তো আমি একটা জিনিস পার্ট 2, তা আমাদের আজকের মেটেরিয়ালে যাওয়ার আগে, আজকে যেটা মেটেরিয়াল যাওয়ার আগে আমি একটু ওই আগের দিনে যা বলছিলাম, যেহেতু এটা এগুলো ইউটিউবে যাবে, রেকর্ডেড হচ্ছে, সেই জন্য কিছু জিনিস ক্ল্যারিফিকেশনটা ভীষণ জরুরি, যাতে ভুল ধারণা না থেকে যায়। গত দিনের এটা শুনতে শুনতে আমার মনে হলো যে কিছু জায়গা আমার একটু ব্যাখ্যার অসম্পূর্ণতা রয়ে গেছে, একটু ফাঁক রয়ে গেছে। সেইগুলো খুব দ্রুত আমি 5-7 মিনিটের মধ্যে সেগুলো বলে নিতে চাই, তারপর আজকের মেটেরিয়ালে যাব। তো এইগুলো হচ্ছে আগের দিনের স্লাইড, এখানে আমি হাইলাইট করে রেখেছি এটা মনে রাখার জন্য, যে আমাকে কি বলতে হবে, কোনটা কোনটা আমি মানে একটু আরেকটু ব্যাখ্যার দরকার। একটা হচ্ছে যে এই যে এনলাইটমেন্টে যে বলছিলাম, যে একদিকে হচ্ছে ডেকার্তের হচ্ছে মানে ইন্ডিভিজুয়ালের থেকেই পৃথিবীর পৃথিবী প্রি এক্সিস্টিং নয়, যেটা রেনেসাঁসে ছিল। অন্যদিকে কিন্তু আমরা বলছি এম্পিরিসিজম, এখানে আমি একটা যোগ করেছি পজিটিভিজম, সেটা আমার আগের দিন বলা উচিত ছিল, ওইখানেই ফাঁকগুলো রয়েছে। এম্পিরিসিজম, যে এই যে ডেটা গ্যাদার করা, এর মূলে রয়েছে পজিটিভিজম বলে একটা ব্যাপার। পজিটিভিজম মানে কি? পজিটিভিজম মানে এই নয় যে পজিটিভ কথা বলছি, নেগেটিভ কথা বলছি, তা না, ওই মানে ভালো মন্দের ব্যাপার না। পজিটিভিজম এর অর্থ হলো যে বাইরে একটা বাস্তব আছে, যেটা আমি তৈরি করছি না, একটা বাস্তব আছে, সেটাকে ধরে আমি সেখান থেকেই ডেটাটা গ্যাদার করা হবে। বাইরের যে যে বাস্তব, এই যে প্রকৃতি, মানে সমাজ, এই বাস্তবটা আমি না থাকলেও আছে, এইটা ধরে নিয়ে তারপর তার থেকে ডেটা, সেই জায়গা থেকেই অবজেক্টিভিটির জন্ম। কিন্তু তাহলে ডেকার্তের সঙ্গে একটা কন্ট্রাডিকশন চলে আসছে। ডেকার্তের আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, তাতে যদি মনে হয় যে ওয়ার্ল্ড প্রিসিড, মানে আমি, আমার থেকে ইন্ডিভিজুয়াল প্রিসিডিং দ্য ওয়ার্ল্ড, বার্থ অফ দ্য সাবজেক্ট, সেটা তো তাহলে অনেকটা পোস্টমডার্ন ধাঁচে চলে যাচ্ছে। আমি যা তৈরি করব সেটাই হবে না, এখানে এটা আপাত দৃষ্টিতে একটা কন্ট্রাডিকশন। আবার যদি কান্টের এটা দেখি, ইমানুয়েল কান্টের বক্তব্য ছিল যে বিউটি আছে, বিউটি প্রি এক্সিস্টিং আছে, তুমি না থাকলেও বিউটি আছে। আমরা যেটা বলি যে আমি যদি ছবি এঁকে বিছানা তলায় রেখে দিই, আর্টের ডিসকোর্সে ওটা মানে ওটা আর্ট নয়, ওগুলো মানে এই যে কমিউনিকেশন হলে ওটা আর্ট হতে শুরু করে। এই ব্যাপারটাই হচ্ছে অ্যান্টি কান্টিয়ান। হ্যাঁ, এইটা হচ্ছে পোস্টমডার্ন জায়গা থেকে আসে, কিন্তু কান্টের হচ্ছে যে বিউটি আছে,
বিউটি তুমি না থাকলেও আছে, এবার তুমি সেই বিউটির ক্রিটিক করছো। তা এই যে এখানে কান্ট আর ডেকার্ত কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। পজিটিভিজমের এতে তোমার কান্টের সঙ্গে পজিটিভিজমের যে বাস্তব আছে, আমি ওটাকে মেনে নিয়ে এগো, তারপর সেখানে দেখছি ক্রিটিক করছি, সেটা তাহলে একসঙ্গে আছে কান্টের সঙ্গে পজিটিভিজম, কিন্তু ডেকার্তের সঙ্গে একটা প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা ব্যাপারটা হচ্ছে যে এটা ঠিক একটু তলিয়ে দেখলে এটা বোঝা যাবে যে যখন ডেকার্তের আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, এই যে ব্যক্তিবাদের এই যে মানে ব্যক্তিবাদের ওপর জোর, এটার কারণটা অন্য। এটা হচ্ছে যে বাস্তব আছে, সেটা ডেকার্ত মানতেন, কিন্তু বাস্তবটা ভগবান ঈশ্বর তৈরি করেনি, বুঝছো তো? এই যে কান্ট বা তোমার মানে এই যে পজিটিভিজম, এখানে যে বাস্তব আছে বলছে, কান্ট যে বলছে বিউটি, এর সঙ্গে ঈশ্বরের কোনো সম্পর্ক নাই, এটা আছে প্রাকৃতিক নিয়মে আছে। প্রকৃতি ইজ প্রি এক্সিস্টিং তোমার এই জায়গা থেকে। ডেকার্তের যে ওইটাকে নেগেট করা, ওই যে ওয়ার্ল্ড ইজ প্রি এক্সিস্টিং, এটার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে ওই যে সমস্ত কিছুকে চার্জ কন্ট্রোল করতো, তারপরে রাজতন্ত্র কন্ট্রোল করতো, ওই জায়গাটা থেকে বার করে আনা। কিন্তু তারপরে কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতির নিয়মে বাস্তব কিন্তু আছে। ওইখানে ওর আপাতভাবে কন্ট্রাডিকশন মনে হলো, ওটা কন্ট্রাডিকশন নয়, কারণ এটার মধ্যে কতগুলো রাজনৈতিক সামাজিক জায়গা আছে, আবার খুব দার্শনিক কতগুলো জায়গা আছে এই এনলাইটেনমেন্টের ব্যাপারে, বুঝা গেল? তা সেই জন্য ওটাকে হট করে দেখলে ডেকার্ত আর কান্টকে মনে হয় আলাদা কথা বলছে। কান্ট কিন্তু এইবারে ওই যে এই যে পজিটিভিজম, বিউটি প্রি এক্সিস্ট, এটা বলার মানেই কিন্তু ব্যক্তিবাদকে অস্বীকার করা না। কান্ট কিন্তু সঙ্গে সঙ্গে বলছে প্রত্যেকটা মানুষের, তুমি হয়তো জানো না কিন্তু তোমার সেই এবিলিটি আছে বিউটিকে ক্রিটিক করার। এইখানে হচ্ছে ব্যক্তিবাদ, ব্যক্তিকে ওই ক্ষমতাটা উনি দিচ্ছেন, সমাজকে দিচ্ছেন, ব্যক্তিকে দিচ্ছেন, কিন্তু ওই প্রি এক্সিস্টিং জায়গাটা কিন্তু আছে। কিন্তু এই প্রি এক্সিস্টিংটা রেনেসাঁসের অর্থে প্রি এক্সিস্টিং নয়, সেটা পরিষ্কার করার জন্য এরা বলছেন, এই ডেকার্ত বলছে যে আমার থেকে কনসাসনেসের শুরু, আমার থেকে কনসাসনেসের শুরু, তা মানে হচ্ছে পজিটিভ, ওটা আছে। এইবার যে আমি ডেটা গ্যাদারটা করছি, এই যে আহরণ করছি বাইরের বাস্তব থেকে, এই আহরণ করাটার মধ্যে কিন্তু ব্যক্তির জোর রয়েছে। এই জায়গাটা একটু বোঝার আছে। এই পজিটিভিজম হচ্ছে পোস্টমডার্নিজমের সবচেয়ে বড় লড়াই, হচ্ছে পজিটিভিজমের সঙ্গে। আমি আসছি সেটায়। পজিটিভিজম হচ্ছে যে কতগুলো অবজেক্টিভ তুমি না মানলেও আছে, যেটার উপর সায়েন্স দাঁড়িয়ে আছে আর কি। তুমি না মানলেও আছে, তুমি না মরে গেলেও আছে, তুমি জন্মের আগেও ছিল। এই আকাশ মেঘ বৃষ্টি হচ্ছে, এই যে ভাইরাস হ্যান ত্যান, এগুলো হচ্ছে অবজেক্টিভ। আচ্ছা, এইটা গেল একটা। দ্বিতীয় হচ্ছে এখানে হিস্ট্রিতে, আমি আগের সেশনের যদি এই স্লাইডটা দেখো, দেখবে আমি লিখেছি হিস্ট্রি ব্র্যাকেটে মাস্টার ন্যারেটিভ। পরে আমার মনে হলো মাস্টার ন্যারেটিভ কথাটা এখানে দেওয়া উচিত না, কারণ মাস্টার ন্যারেটিভ বা গ্র্যান্ড ন্যারেটিভ হিসেবে এনলাইটেনমেন্টের লোক তো স্বীকার করে না, এটা হচ্ছে পোস্টমডার্ন ক্রিটিক। সুতরাং ওদের মানে এনলাইটেনমেন্টের দিক থেকে দেখলে হিস্ট্রি ইজ হিস্ট্রি, সেখানে মাস্টার নন মাস্টার ওসব কিছু নেই, সেই জন্য আমি ওটা কেটে দিয়েছি। আমি এই হাইলাইট গুলো করেছি যাতে আমাকে মনে পড়ানোর জন্য কোনটা বলতে হবে। ফ্রেঞ্চ রেভলিউশন, এটা বোধহয় একটু আমি কম বলেছি। ফ্রেঞ্চ রেভলিউশন আমরা সবাই জানি যদিও, যে ফ্রেঞ্চ রেভলিউশনই এই মডার্ন ডেমোক্রেসি, সিভিল সোসাইটি, যেখানে রাজতন্ত্র না, একটা মানে মানুষের নির্বাচিত রুল করে, এইটার শুরু। ফ্রেঞ্চ, অন্যান্য দেশে তারপরে হয়েছে, কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনে প্রথম যেই একদম রাজতন্ত্রকে, দেখো অত নিট কিছু না, ফ্রেঞ্চ রেভলিউশনের বড় রাজতন্ত্রকে ফিরিয়ে আনা হয়েছিল 1814 নাগাদ, তারপরে আবার রেভলিউশন এইসব হয়েছে। কিন্তু মোটামুটি এটা একটা ল্যান্ডমার্ক ইভেন্ট, যে এখানে কিন্তু আমাদের যে এই যে ডেমোক্রেসি আজকে আমরা বলি, গণতন্ত্রে হ্যান ত্যান, এই যে মানুষের ভোট,
হ্যাঁ ত্যান, এইগুলোর শুরুটা কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশন। সেইটি এটা একটা মাথা, ইভেন মানে বলা হয় যে আমেরিকান রেভলিউশন তো তার আগে হয়েছে 1776, এই তোমার 13 বছর আগে। তাহলে ফ্রেঞ্চ রেভলিউশনকে এত মূল্য দেয় কারণ আমেরিকান রেভলিউশন ইউরোপে না, ওটা একটা কলোনি ছিল। আর ইউরোপের একটা দেশে ওই, আর তারপরে আমেরিকান রেভলিউশনের থেকে অনেক বেশি ড্রামাটিক হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। বাস্তিল দুর্গকে এ করে তারপরে গিলেটিন হ্যান ত্যান করে ফ্রেঞ্চ রেভলিউশনের যে মৌলিক ভূমিকা এই চেঞ্জের ক্ষেত্রে। আর তারপর ওই যে মিউজিয়াম বললাম, লুভর মিউজিয়াম হলো কালেকশন থেকে, এগুলো ফ্রান্সে রেভলিউশনের আশেপাশে এবং রেভলিউশনের পরে এমন ভাবে মানে বিকাশ লাভ করেছে যে ফ্রেঞ্চ রেভলিউশনকেই বড় করে ধরা হয়, যদিও আমেরিকান স্বাধীনতাটা তার আগে হয়েছে। আচ্ছা, স্লাইডটা যদি যাই, পোস্ট মডার্নিজমের একটা জিনিস বলে রাখি যে এখানে বাংলা টার্মগুলো, মডার্নকে বাংলায় বলা হয় আধুনিক, মডার্নিটিকে বলা হয় আধুনিকতা, আর মডার্নিজম যেটা মানে আর্টের ক্ষেত্রে ব্যবহার করি মডার্নিজম, সেটাকে আমি বলি আধুনিকতাবাদ। সেই মতো পোস্ট মডার্ন হচ্ছে উত্তর আধুনিক, পোস্ট মডার্নিটি হচ্ছে উত্তর আধুনিকতা, পোস্ট মডার্নিজমকে আমি বলবো উত্তর আধুনিকতাবাদ। অন্য কেউ অন্যরকম বাংলা করতে পারে, আমার মাথায় এটাই আসছে। আরেকটা জিনিস এখানে বলে রাখি পেরিয়ে যাওয়ার আগে, এই যে রিক্লাসিফিকেশন অফ নলেজ, আমি একজনের নাম বলেছিলাম, পরে দেখলাম আমি ওটা ভুল দেশ বলেছি। এই যে কার্ল ভন লিনে বলে, যিনি ওই ল্যাটিন নাম দেওয়া শুরু করেছেন ওই সমস্ত গাছগাছরা এবং পশু পাখির প্রজাতিদের, উনি ডাচ নন, নেদারল্যান্ডস, মুখ দিয়ে ডাচ বেরিয়ে গেছে, উনি সুইডিশ, কার্ল ভন লিনে। আচ্ছা, এইটাতে যদি যাই তাহলে এইখানে আমি একটা ভুল দেখবে, ওইখানে স্লাইডে আছে, আমি দুটোতেই ডেট/বার্থ লিখেছি, কিন্তু ওটা হবে না। যেখানে আমি এনলাইটমেন্টের কথাটা বলছি সেখানে হচ্ছে বার্থ অফ দ্য সাবজেক্ট উইথ ক্যাপিটাল এস, আর যেখানে পোস্ট মডার্ন চ্যালেঞ্জের পর সেখানে ডেথ/বার্থ হবে, ডেথ অফ দিস সাবজেক্ট উইথ আ ক্যাপিটাল এস। যে কোনো প্রশ্ন করার দরকার নেই, আমি ব্যক্তি মানে কে সেটা প্রশ্ন করার দরকার নেই, সেই সাবজেক্টের মৃত্যু। আর জন্ম হচ্ছে ছোট হাতের, জন্ম হচ্ছে ছোট হাতের সাবজেক্টে, যে সাবজেক্ট পজিশন, যেটা আমি, তুমি কে, কোথা থেকে আসছে, তুমি একজন আর্টিস্ট বা রিসার্চার, দেখতে হবে তোমার ক্লাস পজিশন, তোমার জেন্ডার, এই যে সাবজেক্ট, ছোট হাতের সাবজেক্ট, এইটার জন্ম আর এইটার মৃত্যু, কিন্তু এইখানে শুধু বাড়তি হবে। আচ্ছা, এটা চলে গেল। এবার এইখানে আমি তোমাদের বলবো, এটা এই কয়েকজনের ক্রেডিট, বোধিচিত্ত বলে একটি বাংলাদেশের একটা ইউনিভার্সিটি থেকে একটা স্টুডেন্ট অর্গানাইজেশন বা কিছু আছে, তারা কিছু টক ফক ইউটিউবে দেয়। তাতে এই টকটা, এটা যখন ভিডিওটা দেখবে, আমার মনে হয় ভিডিওটা যদি ক্লিপটা অ্যাক্টিভ না হয়, এখানে দিলে যদি ক্লিক না করে, তাহলে যদি ভিডিওটাকে থামিয়ে এটাকে লিখে নাও, তাহলে এইটা যদি তুমি মানে তারপরে যদি টাইপ করো আর কি, মানে ইয়েতে সার্চ বক্সে, এইটা একটা টক মনিরুল ইসলাম খান ভদ্রলোক, উনি বোধহয়, আমি চিনি না, মানে উনি প্রফেসর এবং বোধহয় স্কলার, হ্যাঁ নিশ্চয়ই। ওর একটা টক রয়েছে এই পোস্ট মডার্নিজম এবং সমাজ বিজ্ঞান, মানে উনি সোসিওলজিস্ট, সোসিওলজিতে এই যে পোস্ট মডার্নিজমের ভূমিকা, এই নিয়ে টকটা অ্যাবাউট প্রায় 2 ঘন্টার, কিন্তু তার শেষের দিকটা, শেষ আধ ঘন্টা 45 মিনিট উনি মানে সোসিওলজির কনটেক্সটে কথা বলছে, কিন্তু প্রথম ঘন্টা খানেক, অ্যাবাউট 1 ঘন্টা 10 মিনিট, এটা শুনলে উনি দেখবে আমি যা বলছি অনেকটাই ওভারল্যাপ করে, এবং উনি সুন্দর এক্সপ্লেন করে এবং বাংলায় সুন্দরভাবে এক্সপ্লেন করে। এইটা আমি খুব হাইলি রেকমেন্ড করবো। অন্যান্য টকও আছে, কিন্তু এইটা আমাদের এখনকার আলোচনার প্রেক্ষিতে এইটা আমি রেকমেন্ড করবো, এই টকটা। আচ্ছা, এবার যাই ওই থার্ড স্লাইডটা কালকে সেদিনের। এখানে আমি বলেছিলাম রাইজ অফ আইডেন্টিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস মুভমেন্ট, সেই যে ইম্প্যাক্ট, তা এটার মধ্যে আমি বলেছি যেমন 60s এর সিভিল রাইটস, এই আমেরিকায় সিভিল রাইটস, ফেমিনিস্ট মুভমেন্ট, এটা ওটা। আরেকটু বলা দরকার, সেটা হচ্ছে এটা ইউরোপেও মানে সারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, তখন আমাদের মতো দেশে, ইন্ডিয়া মানে যেগুলো প্রাক্তন উপনিবেশ, সেখানে সব স্বাধীনতা আসছে।
আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ফেটে পড়ছে এই যে নতুন যেটাকে বলা হয় তোমার বেবি বুমার জেনারেশন, যাদের এখন 70-এর ঘরে বয়স, তাদের যে তখন এই যে তারা ইয়াং, যে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ, ফ্রান্সে যুদ্ধের বিরুদ্ধে স্টুডেন্টরা একটা বিরাট একটা অগ্রণী ভূমিকা নিয়েছিল সারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। আমেরিকায় ছিল তখন ভিয়েতনাম ওয়ারের বিরুদ্ধে প্রতিবাদ, যে এই যে পুরনো সিস্টেম তার যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মধ্যে থেকে এইটা কিন্তু একটা বিরাট ব্যাপার নিচ্ছে। ফ্রান্সে একটা বিশাল মুভমেন্ট হয়েছিল 1968-এ, যেটাতে তোমার জঁ-লুক গদারের ব্রেথলেস ছবিটাতে যেটা দেখানো হয়েছে স্টুডেন্ট মুভমেন্ট। এই সময় এটা বিরাট একটা লিবারাল উদারপন্থী একটা আউটবাস্ট, যার থেকে মানে যার একটা মানে এটার সঙ্গে ওরম ভাবে রিলেটেড না, কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ অফ কাউন্টার কালচার বলে একটা ব্যাপার বলা হয়। কাউন্টার কালচারে অনেক দিক আছে, এই যে বব ডিলান টিলান ওই সময় উঠেছে নতুন, এই যে আমরা বলি আজকে জীবনদায়ী গান, সরি জীবনমুখী গান, এইটার কিন্তু জন্ম ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। ওই মানে জীবনমুখী আজকে যে অঞ্জন দত্ত, সুমন এরা যে গায়, মানে আমি চন্দ্রবিন্দু বলছি না, সুমন, কবির সুমন, অঞ্জন দত্ত, এরা আমার কাছে এদের গানের কন্টেন্ট খুব মডার্নিস্ট। কিন্তু এই যে গানের ধরনটা, এই যে জীবনমুখী বলে একটা গান, আমাদের তখন ওখানে দেশে কিন্তু ওটা ছিল না। আমরা 60s 70s 80s পর্যন্ত যেটা ছিল গণসঙ্গীত, সেটা হচ্ছে পরিষ্কার বামপন্থী, একেবারে মানে বিপ্লবের কথা বলছি। কিন্তু জীবনদায়ী একটু জীবনমুখী গান মানে আরো সাটল কথাবার্তা জীবনের সম্পর্কে, নট নেসেসারিলি পরিষ্কারভাবে বামপন্থী। এই ধারাটাই, এই জনরাটা আমাদের কিন্তু ছিল না। আমাদের ছিল ওই মহিনের ঘোড়াগুলি দল ছিল, সেটা দু একটা দল ওরম চলে এসেছে। কিন্তু 90s থেকে এটা কিন্তু লেট 80s থেকে কলকাতা বাংলায় অন্তত বাঙালি ওদের এইটা চালু হয়েছে। এইটার কিন্তু শুরু তোমার অলমোস্ট বলা যায় শুরু বব ডিলানকে, পিট সিগার, বব ডিলান 1960s 50s 60s থেকে 50s-এই শুরু হয়ে গেছে। আর রক অ্যান্ড রোল একটা শুরু হয়েছে, বিটলস এগুলো সবই ওই 60s-এর পার্ট। কাউন্টার হিপি কালচার আর একটা পার্ট। এবং তার অন্য দিকও আছে, এই যে ড্রাগ, এই যে গাঁজা খাওয়া এবং LSD খেয়ে নানান রকম প্যাটার্ন, ইয়ে মানে সাধনা, এই যে জর্জ হ্যারিসন গিয়ে রবি শঙ্করের সঙ্গে সেই মহর্ষির ইয়ে ডিসাইপল মানে শিষ্য হলো, হ্যান্তর এইসব হয়েছে, মানে ইস্টের দিকে তাকানো। ওকে, এটা কিন্তু বিরাট একটা এই 60-এর দশকটাকে ওরম ভাবে আমি বলেছি ওটা একটা জানলা এই 70-এ ঢোকার, 70-এর মানে আরো বেশি পোস্ট মডার্নিটির যে বিকাশ, সেটার দিকে যাওয়ার একটা পোর্টাল। কিন্তু এটাকে খুব ভালোভাবে কিন্তু মাথায় রাখা দরকার, 60-এর দশক অনেক কিছু চেঞ্জ এনেছে। এই সবের অনেক কিছু, এরকম ড্রাগ ফাগের ব্যাপারগুলো প্রবলেম্যাটিক জায়গায় যে ছিল না তা না, কিন্তু এই মিউজিকে বলো, কালচারাল কনসাসনেস বলো, এই যে বললাম ইউনিভার্সিটি চেঞ্জ করেছে, এগুলো সব 60-এর দশকের মুভমেন্ট থেকে এসছে। স্টুডেন্টদের যে লিবারাল উদারপন্থী, মানে একটা সব সময় যে পরিষ্কারভাবে বামপন্থী তা না, কিন্তু বাম ঘেঁষা, এটাকেই আমেরিকার পলিটিক্সে এটাকেই বলে লেফট। কিন্তু আমাদের দেশে লেফট বলতে একটু অন্য ব্যাপার বোঝায়, একেবারে মানে আরো পরিষ্কার ভাবে কোনো কমিউনিস্ট পরিবারের সঙ্গে যুক্ত। এখানে তা না, এখানে ওই ধরনের কথা বললি লেফট, ওই 1960s-এর ধরনের কথা যথেষ্ট বেশি রেবেলিয়ান এখানে, ওই কথা। তাই এইগুলো হয়েছে 60s, এটা গেল, এটাকে একটু মাথায় রাখা দরকার। 60s-এর অবদান কিন্তু সাংঘাতিক। নিও লিবারালিজম, এইখানে আমি যে বলেছিল ইম্প্যাক্ট অফ গ্লোবাল ক্যাপিটাল, এই যে আউটসোর্সিং অফ জবস, এগুলো সব আলোচনা করেছি, কিন্তু প্রথমেই একটা জিনিস আমি মিস করে গেছি, মনে হলো নিও লিবারালিজম বলে একটা কথা, সেটা থেকে কিন্তু আমি ওই তীর দিয়ে বলছি অন্যগুলো এসছে। নিও লিবারালিজম কি? নিও লিবারালিজম হচ্ছে আজকে তুমি আমাদের এখনকার কেন্দ্রীয় সরকারের যে নীতিটা দেখো, নিও লিবারালিজম মানে হচ্ছে সবকিছু ভেঙে গুঁড়িয়ে উন্নয়ন হবে। হ্যাঁ, আমেরিকার ক্ষেত্রে এই যে ট্রাম্প আর হিলারি ক্লিন্টনের যে ব্যাপারটা, হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন, এরা হচ্ছে টেক্সট বুক নিওলিবারাল। এদের মানে নাফটা, এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যে এদের বক্তব্য হচ্ছে যে ক্যাপিটাল এমন ভাবে ফ্লো করবে, কোনো রকম রেগুলেশন থাকবে না, সমস্ত
পৃথিবীতে ফ্লো করবে, কোনো ব্যবসার কোনো রকম ওই তারিফ, যেটা ভারতবর্ষে অনেকটাই উঠে গেছে 90s-এ, ওই অনেকটা নিওলিবারালিজম তো চলে গেছে ওইদিকে, যে সমস্ত দিকে ছড়িয়ে যাবে, কোনো রকম বাধা থাকবে না এই ক্যাপিটাল মুভ করার ক্ষেত্রে। এখানে প্রবলেমটা হচ্ছে ওই যে সেদিন যেটা বলছিলাম, যে নিওলিবারাল যে স্টিম রোলারের মতো, উন্নয়নের স্টিম রোলার, সেখানে তুমি যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, যে পাওয়া নিওলিবারাল জেস্টারটা হচ্ছে সব এ তো উন্নয়ন, সবার ভালো হবে, সবাই একটা ইকুয়ালিটির একটা মানে জেস্টার দেখানো, কিন্তু অ্যাকচুয়ালি নিওলিবারালে অনেক সমস্যা আছে। যে তোমার এই যে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প জিতলো কেন? ডোনাল্ড ট্রাম্প এইটাকে ক্যাপিটালাইজ করেছে, যে এই যে আমেরিকান এই যে আউটসোর্সিং অফ জবস, আউটসোর্সিং অফ কারখানা, মানে কোম্পানি সমস্ত চায়না ইন্ডিয়া তৈরি, চাকরি চলে গেছে, এখানে প্রচুর লোকের ম্যানুফ্যাকচারিং জব, কারণ আমেরিকায় তো ইয়েটা বেশি, তোমার লেবার খুব এক্সপেন্সিভ, এখানে একটা ওয়ার্কার যা মাইনে পায়, যে ওয়েজ পায়, ইন্ডিয়া বা চায়না তো সেটা পায় না, ওখানে যা পায় সেটা ওখানকার পক্ষে ভালো, কিন্তু এখানে লোকের চাকরি। ডোনাল্ড ট্রাম্পের জেতার অনেকটা কারণ তো ওইটা নিওলিবারালিজমের বিরুদ্ধে। এইখানে একটা সমস্যা আছে, সেটা আমি আসছি যে যে আসছি সেটার পরে, কিন্তু এটা বোঝার ব্যাপার আছে যে নিওলিবারাল বহু দেশ যেগুলো মানে ওয়েস্টের বাইরে, যারা ওয়েস্টার্ন ব্যবসার উপর ডিপেন্ড করে বা এইড এর উপর ডিপেন্ড করে, তারা নিওলিবারাল পলিসি নিয়েছে অনেক জায়গায়। পাকিস্তান, ইন্ডিয়াতে এই 90s থেকে নিওলিবারালিজমের একটা জোয়ার শুরু হয়েছে, কিন্তু এখন তো সাংঘাতিক, এখন যে গভর্নমেন্ট মানে উন্নয়নের কোনো ওই নেই, মানে তারা এদিকে নেটিভ মানে যে হিন্দু ডিএনএ এইসব কথা, হিন্দু ইন্ডিয়ান ডিএনএ এইসব অদ্ভুত কথা বলে, কিন্তু যখন ফরেন ইনভেস্টমেন্ট, আমেরিকান ইনভেস্টমেন্ট ঢোকে, একেবারে ভেঙে গুঁড়িয়ে দাও প্রান্তিক মানুষদের মানে জীবনযাত্রা। নিওলিবারালিজমের মানে নির্মম। এই নিওলিবারালিজম হচ্ছে এই যে গ্লোবালাইজেশনের তো সমস্যা, আজকে তো একটা অনেক সমস্যা তৈরি করেছে, আজকে এত চতুর্দিকে এত মানে তোমার বিভাজন এবং এই বিক্ষোভ, এর মূলে নিওলিবারালিজমের অনেক, মানে ওটার কোনো রকমই নেই। আমি কোনো পাওয়ারের অসাম্য দেখব না, আমি কোনো দেখব না কোন রকম কে বঞ্চিত হচ্ছে, জাস্ট উন্নয়ন, কিন্তু তাতে লাভটা হচ্ছে কাজে বলে তো সবার লাভ হচ্ছে, লোকে চাকরি পাচ্ছে, এটা পুরনো কথা, কিন্তু অ্যাকচুয়ালি পকেট ভারী হচ্ছে তো টেকনোক্র্যাটদের, বড় কর্পোরেশন, বিগ কর্পোরেশনের। এই নিওলিবারালিজমকে যারা হার্ড লাইনার, তারা বলবে যে নিওলিবারালিজম হচ্ছে এটা একটা ছদ্মবেশ, নিউ টাইপ অফ কর্পোরেট কালচার। আগে কর্পোরেট কালচার একরকম ছিল, ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজমে নিওলিবারালিজম কর্পোরেট কালচারের ধরনটা মানে এটার আড়ালে আড়ালে ক্ষমতা বিস্তার করে আর কি। এটা কিন্তু বোঝা, কিন্তু তুমি বলে যে তাহলে যে আজকে এগুলো কি পোস্টমডার্নিস্ট? না, এগুলো কিন্তু এই পোস্টমডার্নিটির মধ্যে এইটা কিন্তু পরিষ্কার বোঝার আছে, পোস্টমডার্নিটির মধ্যে যত ঘটনা ঘটে তার মধ্যে সেগুলোর সবকিছুকে কিন্তু পোস্টমডার্ন ধরা যাক, একজন পোস্টমডার্নিস্ট সে কিন্তু সবগুলোকে অ্যাকসেপ্ট করে, ডিপেন্ড করছে কি আজকে ফেমিনিস্ট মুভমেন্ট, স্টুডেন্ট মুভমেন্ট, স্টুডেন্টদের যে আগে যেগুলো বললাম, বা এই ধরনের এই মিউজিক বা কালচারের ক্ষেত্রে, এই যে ছবি ক্ষেত্রে আমরা যাব, এগুলো হচ্ছে পোস্টমডার্নিস্ট বলবে, হ্যাঁ এইগুলো, কিন্তু নিওলিবারালিজম পোস্টমডার্নিটির আন্ডারে এমন অনেক ঘটনা ঘটে বা এমন অনেক জিনিস হতে ডেভেলপ করতে থাকে, যেটা কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার। নিওলিবারালিজম ইজ আ product of postmodernity, but it is an enemy of postmodernist. হ্যাঁ, নিওলিবারালিজমকে পোস্টমডার্নিস্ট অ্যাটাক করবে, কিন্তু এটা পোস্টমডার্নিটির পার্ট। 40-এর দশকে নিওলিবারালিজম বলে কোনো কথা ছিল না, 50-60-এও ছিল না, এগুলো এটা যে কথাটা হয়েছে 80-র দশক থেকে, এটা ইকোনমিক্সের কথা, কিন্তু সোসিওলজিস্টরা ইউজ করে এটা বোঝা দরকার একটু আর্টিস্টদের। ওকে, কাল এইটা একটু বুঝে নিওলিবারালিজম। এর পরেরটা হচ্ছে এইখানে আমি আসছি, এইখানে আমি অ্যাড করেছি দুটো জিনিস, সেটা যে শান্তির কথাটা, যে এটার কি কোনো লিমিট আছে, এই যে ওইটাকে আমি সেদিন পোস্টমডার্নিজমের লিমিট, আমি আগের দিন বলেছিলাম পোস্টমডার্নিজম অফ রিঅ্যাকশন ভার্সেস রেজিস্ট্যান্স, এটা নিয়ে আলোচনা হয়েছে, আমি দুটো অ্যাড করেছি, তারপর দেখলাম যে এটা অ্যাড করা। একটা প্রশ্ন হচ্ছে, আর কংক্রিট সোশ্যাল পলিটিক্যাল গোলস পসিবল ইউজিং পোস্টমডার্নিজম?
এটা একটা বড়, কারণ পোস্ট মডার্নিজমের যে থিওরি সেটা মনে করে কোন রকম একটা সংঘবদ্ধ ক্রিস্টালাইজ ডকট্রিন, একটা একটা ধরো পলিটিক্যাল ডকট্রিন, আমরা আগে আন্দোলন করে এগোবো তারপরে এই হবে, এটাতে প্রবলেম আছে। তা যদি হয়, মানে ফুকোর লেখা আছে মাইক্রো রেজিস্ট্যান্স, ফুকো বলছে যে মানে সোসাইটির মধ্যে যে আন্দোলনগুলো হবে, এই ফেমিনিস্ট, এই সিভিল রাইটস, এই ট্রান্সজেন্ডার, গে রাইটস, এগুলো আলাদা আলাদা সব মাইক্রো রেজিস্ট্যান্স, এরা সবাই পাওয়ারের বিরুদ্ধে লড়বে। তারপরে কি, তারপরে কিন্তু কিছু মানে কি হয়, মানে তুমি ছোট ছোট তাদের সব গেইন গুলো হলো, কিন্তু একটা সেন্ট্রালাইজড জায়গায় না পৌঁছলে, মানে কিছু একটা শুরু না হলে ওই ওই গেইন গুলোকে দিয়ে, তাহলে তো সমস্যা এসে যাবে। পোস্ট মডার্নিজমের কোনো উত্তর নেই, যে এটাতে একটা বিরাট সমালোচনা পোস্ট মডার্নিজমের বিরুদ্ধে, যে গে রাইটস ফে রাইটস হলো, কিন্তু আলটিমেটলি সেন্ট্রালাইজ জায়গা থেকে না। গে পোস্ট মডার্নিস্ট থিওরি বলে যে মানে যার দিকেই তাকাও এইসব লোক, ফুকোর বিরাট এই নিয়ে লেখা আছে যে ও পাওয়ার হয়, যেমন আমরা বলি না যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, বেসিক্যালি সেইটা, যে তুমি পারবে না, ওটা যে যায় লঙ্কা সে রাবণটা আমার ওপিনিয়নের কথা নয়, কিন্তু এটা হচ্ছে যে পারবে না, পাওয়ারের তোমাকে বিহেভ করতেই হবে। এই অফিস টফিসে দেখো না, তোমার কলিগ ছিল একজন, তারপরে সে ম্যানেজার হলো, কেউ ব্যবহার বদলে যায়, ব্যবহার বদলে যায়, লোকটা খারাপ ভালো থেকেও বড় কথা হচ্ছে তার যে এখন দায়িত্ব তোমার সঙ্গে ওই কলিগের মতো সব জায়গায় তোমার, ওটা তো চলবে না তাকে, এইটা হচ্ছে পাওয়ার স্ট্রাকচার, সেখানে তাকে ওই বিহেভটা করতেই হবে। এইটা হচ্ছে সমস্যা। তাহলে কারণ পোস্টমডার্নিজম কিন্তু কমিউনিস্ট রেভলিউশন অস্বীকার করে, মার্কসিজমের কিছু কিছু জায়গা নেয়, কিন্তু কোন সংঘবদ্ধ একটা গোল, একটা ডেস্টিনেশন, একটা গন্তব্য রাজনৈতিক এবং সামাজিক দিক পরিবর্তনের দিক থেকে পোস্টমডার্নিজমের কোনো উত্তর নেই সেখানে। সেটা একটা প্রবলেম। মাইক্রো রেজিস্ট্যান্স হলো দারুণ, কিন্তু তারপরে কি, এটা একটা। আর একটা হচ্ছে এই যে কো অপশন অফ রিলেটিভিজম বাই দ্য রাইট। তুমি যদি নিওলিবারালিজমের যে সঙ্গে বললাম সেটা দেখো, নিওলিবারালিজম কিন্তু এই যে প্রোগ্রেসের যে এনলাইটমেন্টের আইডিয়া, একেবারে স্টিম রোলারের মতো প্রোগ্রেস, সিম্পল থেকে কমপ্লিট, সেটা কিন্তু এমব্রেস করে। তার মানে কি, ও এনলাইটমেন্টের যে প্রগতির যে ধারণা, সেই ধারণাটাকে নিয়ে নিওলিবারালিজম চলে। এইবারে নিওলিবারালিজম কিন্তু পোস্টমডার্নিজমের সমস্ত থিওরির যেসব এই যে ফ্র্যাগমেন্টেশন, সমস্ত কিছু ভাঙা, এই যে মাইক্রো রেজিস্ট্যান্স, এটা যে বললাম ছোট ছোট ব্যাপার, কোনো বড় হোলসাম কিছুর বিরুদ্ধে পোস্টমডার্ন থিওরি, নিওলিবারালিজম কিন্তু এই এই জায়গা থেকে একটা 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 খেলা খেলে। সেটা হচ্ছে যে পোস্টমডার্নিজমের যে একটা সমস্ত কিছু ছোট ছোট সব গোষ্ঠীর মানে মাইক্রো রেজিস্ট্যান্স হচ্ছে, কিন্তু সবকিছুর মধ্যে ডেমোক্রেটাইজেশন আছে। নিওলিবারালিজম একটা ফলস ডেমোক্রেটাইজেশন প্রচার করে, ফলস ডেমোক্রেসি, যে আমরা এই যে আমাদের 90s কথা ছিল না, এদের সাথে খুবই হতো, আমরা সবাই গ্লোবাল ভিলেজ, এই যে সব কানেক্টেড ভিলেজ, আমরা সব ওয়ার্ড, মানে গোটা দুনিয়াতে আমরা সবাই গ্লোবাল সিটিজেন। এটা হচ্ছে একটা বাজে কথা, কারণ ওইটা বলার মাঝখানে গ্লোবালকে মনে করা হয় যেন ইউনিভার্সাল। গ্লোবাল আর ইউনিভার্সাল এক নয়, কারণ গ্লোবালের মধ্যে অনেক পাওয়ারের অসাম্য আছে, যেটা নিওলিবারালিজম ঢেকে দেয়। আরেকটা শুধু তাই নয়, এর মধ্যে এই যে দক্ষিণপন্থী রাইট, মানে দক্ষিণপন্থীরা এই কো অপশন করা, মানে একটা জিনিসকে নিয়ে নেওয়া, অন্যের জিনিসকে নিয়ে নিজের মতো করে কাজে লাগানো। এই যে রিলেটিভিজম, পোস্টমডার্নিজমের বিরুদ্ধে একটা বড় অভিযোগ হচ্ছে, পোস্টমডার্নিজম যেহেতু কোনো আলটিমেট হোলসাম গোলকে অস্বীকার করে, সেই জন্য পোস্টমডার্নিজমের সবসময় আপেক্ষিকতা, মানে তোমার ওটা তুমি বললে, আমি মানে কোনো কোনো ওই যে পজিটিভিজম অস্বীকার করে, তো আমি বাস্তবকে যেভাবে কনস্ট্রাক্ট করব সেইটাই বাস্তব, ট্রুথ এবং এভরিথিং ইজ এ কনস্ট্রাক্ট, সেই জায়গা থেকে একটা আপেক্ষিকতা ভীষণ প্রাধান্য পায় পোস্টমডার্ন থিওরিতে। আর এই আপেক্ষিকতা তাকে ভীষণভাবে ইউজ করেছে দক্ষিণ, পার্টিকুলারলি এই যে ট্রাম্পের দক্ষিণপন্থী। যেমন ধরো
ট্রাম্প এই যে ধরো আমাদের যে সত্য আর মিথ্যার এই যে আমরা খুব ভালোভাবে একটা পোস্ট মডার্ন এসে লেখা যায়, পোস্ট মডার্নিস্ট এসে লেখা যায় যে ট্রুথ কোনটা জানি না, সোশ্যাল মিডিয়ায় যে বলে দিল আর দিকে একটা মেরে দিল একটা লোককে, মানে এটা কোনটা মিথ্যে কোনটা সত্যি জানো না, এইটাকে নিয়ে নিয়েছে ট্রাম্প। ফেক নিউজ কথাটা ট্রাম্প চালু করেছে এবং ট্রাম্প বলছে ও তো ওই নিউজ তো ভুল বলছে, আমি ঠিক বলছি। এই যে পোস্ট মডার্নিজমের যে ফ্র্যাগমেন্টেশন আর এই যে সত্যের আপেক্ষিকতা, এটাকে নিয়ে নিয়েছে একদম, কোঅপ্ট করে নিয়েছে। এইটা বিরাট, এবং আরো অনেক দিকে এখানে বললে সময় লেগে যাবে। গত 4-5 বছরে আমি ওয়াচ করেছি ট্রাম্প অদ্ভুত ভাবে, এই যে ধরো আগে কি জানতাম আমরা, একটা লিডার সুলভ আচরণ করবে, এই যে ট্রাম্পের লিডার সুলভ আচরণ নয়, যে এগুলো আজে বাজে মানে একটা বললো, তারপরে ওই একটা বলে এই ওই সান অফ আ বিচকে বার করে দাও মিটিং থেকে, এটা একটা প্রেসিডেন্সিয়াল, কিন্তু ওইটাই হচ্ছে ওর অ্যাপিল, যেটা আমাদের অনেকটা দিদির আছে, হ্যাঁ পশ্চিমার দিদির আছে, মানে যে ও দিদি বুঝেছে অনেক দিন ধরে যে যাদের ভোট আমার দরকার তাদের কাছে অ্যাপিল করার জন্য আমার কি দরকার, কিভাবে কথা বলতে হবে, যেটা বলতে গিয়ে তাপস পাল ঝুলে গেল, তাপস পাল ওইটাকেই বাড়াবাড়ি করে ফেললো, দিদি ওইটাকে নিল না। কিন্তু দিদি যে এই যে লেক টাউনের মোড়ে বিগ বেন তৈরি করা, আমরা হাসছি, তুমি হাসলে বয়ে গেল, কিন্তু যে লোকটা আমার বাড়িতে কাজ করে তার কাছে ওটাই লন্ডন, ওটাই লন্ডন। এই জায়গাটা বুঝেই, এটা তো অ্যাকচুয়ালি লন্ডন বিগ বেন লেক টাউনের মোড়েতে, এটা তো একটা পোস্ট মডার্ন জেস্টার। দিদি ওই পোস্ট মডার্ন জেস্টারটাকে নিয়েছে, এই যে কলকাতায় লন্ডন তৈরি, আমরা বুঝতে কি বোকার মতো না, বোকার মতো না, ওটাকে আমার কাজে বাড়ির কাজের লোকের জন্য, যাদের বলা হয় সাবঅল্টার্ন, তাদের জন্য ওইটা কিন্তু রিয়ালিটি অফ লন্ডন। এইভাবে মানে আমি বলছি না দিদি পুরোপুরি রাইট, কিন্তু দিদির মধ্যে তো প্রচুর রাইটিস্ট টেন্ডেন্সি আছে, কিন্তু যারা আরো ডোনাল্ড ট্রাম্পের মতো যারা এক্সট্রিম রাইট, তারা এইভাবে পোস্ট মডার্ন যেগুলোকে আমরা আদারওয়াইজ আইডেন্টিফাই করব পোস্ট মডার্ন জেস্টার বলে, সেটাকে খুব ভালো মতো নিজের কাজে লাগিয়ে নিয়েছে। সেই জন্য, কারণ মানে উল্টো দিকে কে কিভাবে তুমি তাকে মানে বিরোধিতা করবে, তার তো কতগুলো স্ট্র্যাটেজি চাই। আজকে পৃথিবীতে আইডিওলজি তো মুশকিল আছে, কমিউনিস্ট পার্টি বা এগুলো তো আর কাজ করছে না, তুমি কি আর কে আছে আজকে, এইটাই বিরাট প্রবলেম। এই জায়গায় এটা অন্য আলোচনা, এই যে এতগুলো দেশে রাইটিস্ট দক্ষিণপন্থীরা এত পাওয়ারে এসছে, তার কারণ একটা বিরাট কারণ হচ্ছে বামপন্থার ফেলিয়ার সারা পৃথিবীতে, একটা কারণ। হ্যাঁ, অনেক কারণ আছে, আমাদের একটা কারণ ওইটা। তো তুমি কিভাবে তাকে রেজিস্ট করবে, ওরা কিন্তু এই ফেক নিউজের ব্যাপারটা পুরোপুরি, তারপরে এই যে নিজের একটা অদ্ভুত একটা ভীষণ রাবিশ কথা বলছি পাবলিকলি দাঁড়িয়ে, ও পুরো প্রেসিডেন্সিয়াল ডিগনিটির যে একটা মিথ, ওটাকে ও ভেঙে, এইটাই আমি, কারণ ওর যে ভোটার যারা সাদা খুব অল্প শিক্ষিত, যে বিরাট একটা পপুলেশন আছে, তারা তো এটা পছন্দ করে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা কথা বলেছিলাম আমি, এই সেটা হচ্ছে আগেরটায়, এইটায় সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি সম্পর্কে, আমি এটা কারেকশন আর কি, যাতে এটা নিয়ে আমাকে দোষ না দেওয়া হয় পরবর্তীকালে জনগণ। অ্যানথ্রোপোলজি, এই যে পজিটিভিজমের একটা বিরাট জায়গা থেকে, অ্যানথ্রোপোলজি এটার একটা ব্যাপার আর কি। এই যে ফিরে যাই ওটা, এই যে এম্পিরিসিজম আর প্রোগ্রেস পজিটিভিজম, অ্যানথ্রোপোলজি যে ডিসিপ্লিনটা, নৃতত্ত্ব, সেটা তৈরি হয়েছিল 19th সেঞ্চুরিতে এই পজিটিভিজমের উপর দাঁড়িয়ে। তা আমি একটা কথা বলেছিলাম যে অ্যানথ্রোপোলজি কলোনিয়াল এক্সপ্লয়টেশন, কলোনিয়াল শোষণের জন্য তৈরি হয়েছিল, এটা কিন্তু ঠিক নাই, পরে ওটা টু মাচ। অ্যানথ্রোপোলজি তৈরি হয়েছিল অ্যাজ অ্যান একাডেমিক আর কি ডিসকোর্স, পার্ট অফ একাডেমিক ডিসকোর্স, কিন্তু অ্যানথ্রোপোলজি অনেক জায়গায় বা বহু জায়গায়, মানে বেশিরভাগ জায়গাতেই কলোনিয়ালিজমকে হেল্প করেছিল। কিন্তু দুটোর মধ্যে তফাৎ আছে, কলোনিয়ালিজমকে হেল্প করার জন্যই তৈরি হয়েছিল, এটা অ্যাকচুয়ালি ওভার স্টেটমেন্ট, আমি এটাকে কারেক্ট করতে চাই আর কি। আর হচ্ছে তোমার এটা তো হয়ে গেল 1960s। এখানে যাদের ছবি দেখিয়েছিলাম একবার আমি রিভিজিট করতে যাই, যদি তুমি আর্টের লোক হও তাহলে এই তিনজনের
সম্বন্ধে তোমার জানাটা খুব জরুরি। রোলা বার্থ, তুমি যদি ফটোগ্রাফি নিয়ে কাজ করো, এগুলো আগের দিন বলা হয়নি, রোলা বার্থের লেখা তোমায় পড়তে হবে, পার্টিকুলারলি একটা বই, চটি বই, ক্যামেরা লুসিডা, এটা তোমায় পড়তেই হবে। তুমি যদি ফটোগ্রাফি নিয়ে মানে আমি ইয়ের কথা বলছি না, ফ্যাশন ফটোগ্রাফার, কমার্শিয়াল ফটো, অ্যাপ্লাইড ফটোগ্রাফি বলছি না, যদি তুমি আর্টের জগতে ফটোগ্রাফি নিয়ে কাজ করো বা ইভেন ফটো জার্নালিস্টও হও, ধরো তুমি যুদ্ধের ফটো তোলো বা কনফ্লিক্ট জোনে, তোমাকে এর ক্যামেরা লুসিটা পড়তেই হবে। আরেকজন আছে বদ্রিয়ার, এ হচ্ছে নিউ মিডিয়া টিউ মিডিয়া নিয়ে যারা কাজ করে তাদের বদ্রিয়ার পড়া দরকার, সবারই পড়া দরকার, কিন্তু বদ্রিয়ারের থিওরি অনেক ডিসএগ্রিমেন্ট আছে, আগেই বলেছি সেটা, এদের একে অন্যের সঙ্গে। কিন্তু বদ্রিয়ার হচ্ছে মিডিয়া, মিডিয়া নিয়ে প্রচুর লেখা, মিডিয়াতে এই যে ফেক নিউজ বললাম, এই যে আজকে আমরা সত্যি মিথ্যা বুঝতে পারি না, বদ্রিয়ারের লেখা পড়লে তোমার অনেকটা পরিষ্কার হবে। আজকে আমাদের, ও তো বদ্রিয়ার মারা গেছে 2007-এ, আজকে আরো যে আমাদের কনফিউশন হচ্ছে, বদ্রিয়ার লেখা পড়লে বুঝতে পারবে। আর হচ্ছে ফুকো, ফুকোর সঙ্গে তো, ফুকোর সবকিছু আমরা বুঝবো না, অনেক কিছুর মধ্যে অন্যান্য ডিসিপ্লিনের রেফারেন্স। ফুকোর ক্ষেত্রে সবচেয়ে যেটা আমাদের নেওয়ার দরকার, যে ডিসকোর্স কি আর পাওয়ার, এই যে নলেজের সঙ্গে পাওয়ারের যে লিঙ্ক বললাম, এটার মূল প্রবক্তা হচ্ছে ফুকো। ওকে, আর একটা আছে এই যে অথার, এই যে ডেথ অফ দ্য অথার, আসছি ওতে আমি পড়ে, ইয়ের শান্তি যেটা থেকে শুরু এসবে, এই বার্থ আর ফুকো, এই দুজনের লেখা আছে ডেথ অফ দ্য অথার নিয়ে পার্টিকুলারলি। রাইট, লিওতার আমাদের অতটা দেরিদা বেসিক্যালি লিঙ্গুইস্টিক্স, লিটারারি, এই যে পোস্টমডার্ন থিওরির যে ক্রিয়েটিভ ফিল্ডে বা একাডেমিক ফিল্ডে মেইন মানে যে প্রভাবটা, এটা হচ্ছে শুরু হয়েছিল মূল চর্চাটা লিটারেচারে, লিটারেরি থিওরিতে। ভিজুয়াল আর্টসে আর্টিস্টরা কাজ করছে সেটাকে, যে 50-60s এর কাজ, আমরা এখন পিছনে তাকিয়ে বলছি এটাকে পোস্টমডার্ন লেভেলটা দিতে পারি, কিন্তু আর্ট ওয়ার্ল্ডের মধ্যে একটা কনসাসনেস, পার্টিকুলারলি আর্ট হিস্ট্রি ডিসিপ্লিন হিসেবে কনসাসনেস, এইসব এই ভাঙাটা করা, ডিকনস্ট্রাকশন, এবং এটা কিন্তু 70-এর দশকের আগে ছিলই না। তার কারণ আছে, ভিজুয়াল আর্টসের একটা প্রবলেম আছে, ভিজুয়াল আর্টসের একটা মার্কেট আছে, সেই মার্কেটটা অবজেক্ট বিক্রি করে, সেই জন্য মিউজিয়াম আছে, কতগুলো কংক্রিট ব্যাপার আছে ভিজুয়াল আর্টস, এই ভাঙার ব্যাপারটা অনেক প্রবলেমেটিক ভিজুয়াল আর্টসে। সেই জন্য দেরিদা টেরিদা এরা লিটারেচার ডিপার্টমেন্টে, যারা লিটারেচারের থিওরি নিয়ে, লিটারারি থিওরি বলে একটা লিটারেচারের মধ্যে একটা সাব ডিসিপ্লিন আছে, তাদের মধ্যে চর্চিত হয়েছে। আর আমি বলেছিলাম এরা ব্যাকগ্রাউন্ডে এই সব লোকেদের লেখায় যাদের রেফারেন্স আছে, যারা একটু মানে ওই জেনারেশন বা তার আগের জেনারেশনের লোক, আমি বলেছিলাম থিওডোর অ্যাডর্নো ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের জার্মানির, আর বলেছিলাম লুই আলথুজার ফ্রেঞ্চ কমিউনিস্ট পার্টির। আরো তিনজনের নাম, আমি তিনজনের কথা বলা দরকার, যাদের লেখার থেকে এখান থেকে ওখান থেকে, যেমন মার্কস থেকেও নিয়েছে, এরা মার্কসের পরে, এরা 20th সেঞ্চুরিতে অনেক দিন বেঁচেছে, যদিও 19th সেঞ্চুরির শেষে জন্ম, এরকম তিন চারজন থিঙ্কার থেকে, তাদের থেকে এখান থেকে ওখান থেকে, তাদের লেখার এখান থেকে ওখান থেকে নিয়েছে। সেটা একটা হচ্ছে লুডভিগ উইটগেনস্টাইন, ইনি হচ্ছেন অস্ট্রিয়ান কিন্তু ব্রিটেনে থাকতেন, ওখানে পড়ায়, মানে ব্রিলিয়েন্ট মাইন্ড। মার্টিন হাইডিগার, জার্মান ফিলসফার, সাংঘাতিক, তার থিওরির অনেক জায়গা আর্টিস্টদেরও দরকার। মার্টিন হাইডিগার, এর বিরুদ্ধে একটা বিরাট অ্যালিগেশন, ইনি একসময় নাৎসি পার্টির মেম্বার ছিলেন, সে অন্য প্রশ্ন। ইভেন তারও আগে ফ্রিডরিচ নিচি হচ্ছে অলমোস্ট, সরি এটা 2900 হবে না, এটা আমার ভুল, 1900 মারাই গেছেন, শুনলাম উনি পুরোপুরি 19th সেঞ্চুরির লোক, কিন্তু নিচি হচ্ছে একটা বিরাট ভয়েস পজিটিভিজমের বিরুদ্ধে। নিচি কিন্তু পোস্ট মডার্ন, তুমি এদের কিছু বলতে পারো না পোস্ট মডার্নিস্ট, কিন্তু নিচি ওই সময়ে দাঁড়িয়ে এই যে পজিটিভিজমের ব্যাপারটা 19th সেঞ্চুরিতে, ওই যে বললাম না একটা কন্ট্রাডিকশন আছে মনে হয়, সেই কন্ট্রাডিকশন একটা ভালো একটা মজার কথা আছে, 19th সেঞ্চুরিতে খুব চালু ছিল কথাটা, সেটা বললেই বুঝতে পারবে। বনের মধ্যে একটা গাছ পড়েছে, আমি সেখানে ছিলাম না, গাছটা কি পড়ার সময় শব্দ করেছিল? বুঝতে পারছো? তাহলে আমি যদি বলি যে আমি ওখানে ছিলাম না বলে গাছটা পড়ার সময় শব্দ করে, তাহলে হচ্ছে আমি যা দেখবো না সেটা নেই,
সেটা কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভিজম বলে না, সেটা ওই ডেকার্ট শুনে মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি এই কথাটা যখন বলা হতো এটার মানেই হচ্ছে আরে আমরা জানি শব্দ করেছিল কেন, কারণ আমরা জানি গাছ করলে শব্দ হয়। এই যে জেনারেল অ্যাসোসিয়েশন, এই জায়গাটাকে ভ্যালু দেওয়া। কিন্তু এখানে একটা একটা জোকের ব্যাপার আছে যে না করেনি, আমি ছিলাম না তাই না আমার কাছে করেনি। এই যে জিনিসটা, এইটা পজিটিভিজমের ওই ওই কন্ট্রাডিকশনের দিকটা ব্যাখ্যা করে, কিন্তু অ্যাকচুয়ালি কাম অন, অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা সবাই জানি শব্দ হয়েছিল, কোথা থেকে আসছে, এটা পজিটিভিজমে আমাদের আস্থা থেকেই আসছে যে বাস্তব একটা আছে, বাস্তবে এই ঘটলে এই হয়। নিচি এইটাকে, এই ব্যাপারটাকে, এই পজিটিভিজমের প্রোটেক্ট তখন ধরো আহা সরি আমি খুব ভুল করেছি, এটা কিন্তু আমি ভুল বলেছি, লেখা হয়েছে ডেটটাই তাড়াতাড়িতে স্লাইড করলে যেটা হয় 1844 সালে জন্ম, 1900 সালে মারা গেছে। সুতরাং নিচি সব পজিটিভিজমের যখন অ্যানথ্রোপোলজি তৈরি হচ্ছে, বিরাট একটা বিরাট রমরমার দিন, সেই সময় নিচির লেখা অসাধারণ, তার সব জিনিসপত্র মাথায় ঘুরছে তখন, যেগুলো আমরা তার তার 100 বছর বাদে 1960-70-এ এরা কাজে লাগাচ্ছে। আরো আছে, ফ্রয়েড আছে, আমি ওদের ছবি দেখাচ্ছি। আচ্ছা, জেমিসন হচ্ছে যেটা কামরুল মনিরুল ইসলাম খান বলছেন, জেমিসনকে উনি বলছেন পোস্টমডার্নিজমের বিরোধী। আমি ঠিক এটা মানি না, জেমিসন পোস্টমডার্নিজমের বিরোধী নন, কিন্তু জেমিসন পোস্টমডার্নিজমকে মনে করেন, পোস্টমডার্নিটিকে মনে করেন ছেদ নয়, ওটা হচ্ছে ক্যাপিটালিজমেরই আরেকটা ফেজ, সেটাতে অনেক কিছু ক্রিটিক করার আছে, যেটাতে আমার কোনো প্রবলেম নেই তাই নিয়ে। যে যে নিও লিবারালিজম বললাম, এটাকে তো আমি ক্রিটিক করবো, এটাকে আমি মানবো, এটাকে আমি সমর্থন করবো নাকি? পোস্টমডার্নিটির পার্ট বলে সবকিছুকে সমর্থন করবো? এটা তো ক্রিটিক করবো। এই যে আগ্রাসন, এই যে আফগানিস্তান আমেরিকা ঢুকলো বা ইরাকে, এটাকে তো ক্রিটিক করবো। সে উনি ওইটাতে, কিন্তু এই ভদ্রলোক যে বাংলাদেশের, উনি ওকে বলছে যে সুতরাং উনি পোস্টমডার্নিজমের যারা, এটা পরিষ্কার করে দেওয়া উচিত, যারা পোস্টমডার্নিটিকে মনে করে মডার্নিটির সঙ্গে পুরো সম্পর্ক ছেদ করে শুরু হয়েছে, ওই যে যেটা বলেছিলাম পোস্ট মানে কি, তাদের কাছে উনি বিরোধী। কিন্তু আমার মনে হয় না, জেমিসনের লেখা আমি যথেষ্ট পড়েছি, বোঝা যায় পড়ে ওর লেখা, এবং আর্টিস্টদের আর্ট নিয়ে লিখেছেন, কালচার নিয়ে, ভিজুয়াল কালচার নিয়ে লিখেছেন, উনি মোটেই বিরোধী না, উনি ভালো মতো বোঝেন। আচ্ছা, স্টুয়ার্ট হল তো হয়ে গেল, এদের কথা আর বলার না। এবার হচ্ছে আমাদের এই আজকের মেটেরিয়াল, টার্মস অ্যান্ড কনসেপ্টস রেলেভেন্ট টু দি আর্টস। তা একটা তুমি কিছু টার্ম শুনবে, পোস্ট হিস্ট্রি, পোস্ট হিউম্যানিজম, পোস্ট ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম অর লেট ক্যাপিটালিজম, পোস্ট আইডিওলজি। এর মানে কি? পোস্ট মানে হচ্ছে এখানে পোস্ট মানে একটা সব শেষ হয়ে গেছে, পোস্ট হিউম্যান মানে হিউম্যানিজম শেষ হয়ে গিয়ে আর হিউম্যানিজম পোস্ট, তাহলে এখন কি ব্যাপারটা হচ্ছে? ওই যে পোস্ট কথাটার মানে এটা অনেকটা তোমার ফ্যাশনেবল হয়ে গেছে, পোস্ট লাগিয়ে দেওয়া সবকিছু, এটা আছে, এটা অস্বীকার করা যায় না। কিন্তু পোস্ট কথা বেসিক্যালি তোমার যেটা বুঝতে হবে, এতক্ষণ যা বললাম, পোস্ট হিস্ট্রি মানে হচ্ছে হিস্ট্রির ওই যে ক্যাপিটাল এইচ দিয়ে হিস্ট্রি, সেটাকে অস্বীকার, সেটাকে চ্যালেঞ্জ করা। পোস্ট হিউম্যানিজম মানে হিউম্যানিজমের যে এনলাইটেনমেন্ট ভার্সন, সেটাকে চ্যালেঞ্জ করা। পোস্ট ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম মানে এখনকার গ্লোবাল ক্যাপিটাল, সেটাই পোস্ট, মানে ক্যাপিটালিজম শেষ হয়ে গেছে তা না। পোস্ট ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম মানে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজমের পরে পোস্ট, এটার আরেকটা ফেজ, এটাকে জেমিসনের ভাষায় লেট ক্যাপিটালিজমও বলা হয়। পোস্ট আইডিওলজিটা হচ্ছে যেটা বললাম যে এখন ওই যে মানে একটা ক্রিস্টালাইজ ডক্ট্রিন, একটা পলিটিক্যাল আইডিওলজি, আমার এইটা আইডিওলজি, যার জন্য আমি বলি আর্ট মুভমেন্ট হয় না। এই একটা যেখানে 10 জন আর্টিস্ট হিসেবে এসে তারা এগ্রি করবে একটা জায়গায়, এই জায়গায় আমাদের জীবন নেই আর। যে 10 জন আর্টিস্ট একটা স্টাইলের ভিত্তিতে বা টেকনিকের ভিত্তিতে এই করবো আমরা আর্টে, একমাত্র এটা হতে পারে নিউ মিডিয়ায়, তাও স্টাইল টেকনিকের ভিত্তিতে হবে না, কন্টেন্টের ভিত্তিতে হবে। আর একটা হতে পারে কজের ভিত্তিতে, সেটা আলাদা। কিন্তু ইমপ্রেশনিজম, কিউবিজম, এগুলোর মতো করে মুভমেন্ট আর হবে না, কারণ ওই পলিটিক্সের ক্ষেত্রে যেমন আর্টের ক্ষেত্রেও তেমনি ওই স্টাইলের যে যেটাকে বলে কনসেনসাস, যে সবাই মিলে এগ্রি করছে একটা এতে, যে একটা আইডিওলজি, যেটাকে তো আইডিওলজি বলে, আইডিওলজি হচ্ছে একটা ক্রিস্টালাইজ ডক্ট্রিন, একটা পার্টিকুলার ডেস্টিনেশনে রিচ করতে যায়। আর্টিস্টিক আইডিওলজি হতে পারে, পলিটিক্যাল আইডিওলজি, সেটা আর
মানে পোস্টমডার্নিজম বলে সেটা পোস্ট আইডিওলজির যুগ, হুইচ ইজ নট কমপ্লিটলি আনট্রু। অ্যাকচুয়ালি তুমি দেখছো কি হচ্ছে, অন্তত 80-র দশক থেকে তো আমরা দেখছি কি হচ্ছে। এখন আইডিওলজি বলতে অ্যাকচুয়ালি, যেটা খুব দুঃখের কথা আমাদের অনেকের কাছে, এখন আইডিওলজি বলতে ওই নেটিভিস্ট দক্ষিণপন্থী আইডিওলজি গুলোই কিন্তু স্ট্রং হচ্ছে, যেগুলো অন্য কোন রকমের আইডিওলজি খুব স্ট্রং নয়। ভারতবর্ষের রাজনীতিতে দেখো না, এটা গেল। সুতরাং এই টার্মগুলো যদি শোনো, এগুলো আর্টিস্টদের জগতে ঘোরাফেরা করে। আর একটা হচ্ছে মেটা ন্যারেটিভ। মেটা ন্যারেটিভটা ইম্পর্টেন্ট। আমি এখন শুধু এইগুলো নিয়ে ডিল করছি যেগুলো আর্টিস্টদের বা ক্রিয়েটিভ জগতে, ধরো ফিল্ম, থিয়েটার, এতেও আছে, লিটারেচারে, যেখানে খুব দরকার। মেটা ন্যারেটিভ মানে কি? আচ্ছা, আমি আগের দিন বলেছিলাম মনিরুল ওই ইসলাম খান, তিনি বলছেন মেটা ন্যারেটিভ আর মাস্টার ন্যারেটিভ একই জিনিস। আমি আগের দিন যেভাবে এক্সপ্লেন করেছিলাম সেখান থেকে একটু আমি আলাদাভাবে বোঝানোর চেষ্টা করছিলাম। যদি একই, উনি দুটোকেই বলছেন মহা আখ্যান, বাংলা মহা আখ্যান, গ্র্যান্ড ন্যারেটিভ, মেটা ন্যারেটিভ দুটোকেই বলছেন। মাস্টার ন্যারেটিভ, গ্র্যান্ড ন্যারেটিভ একই জিনিস। আর মেটা ন্যারেটিভকে উনি তাই বলছেন যে ওই মহা আখ্যান। আমি যেভাবে বুঝলে ভালো হয় মনে করি, এটা হচ্ছে মেটা ন্যারেটিভকে বোঝার একরকম উপায়। আরেকটা উপায় আছে, পরে বলছি। মাস্টার ন্যারেটিভ হচ্ছে, ধরো কমিউনিস্ট ম্যানিফেস্টো। কমিউনিস্ট ম্যানিফেস্টোর প্রথম লাইন, প্রথম সেন্টেন্সটা হচ্ছে মানুষের ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস। আমাদের ইতিহাস দিয়ে তারপরে পুরো যেরম ভাবে যে বিপ্লব কিভাবে হবে এটা, এইটা আমার কাছে মাস্টার ন্যারেটিভ, যে এইভাবে হবে বলা হচ্ছে। এখানে মেটা ন্যারেটিভটা আমার কাছে একটু অন্যরকম না। মেটা ন্যারেটিভ মানে কি? মেটা ন্যারেটিভ হচ্ছে ন্যারেটিভের সম্পর্কিত আরেকটা ন্যারেটিভ, যেটা ওই প্রথম ন্যারেটিভটাকে বৈধতা দেয়। এটা যে মেটা ন্যারেটিভ। তো আমার কাছে কমিউনিস্ট ম্যানিফেস্টোর যে পড়লে তুমি পুরোটা দিয়ে যা বলছেন বুঝলে, মেটা ন্যারেটিভ হচ্ছে শ্রেণী এবং অর্থনীতি, এই দুটো দিয়েই জীবনের সবকিছুর উত্তর পাওয়া যায়। মানে সমস্ত সমস্যার সমাধান সমাজে এইগুলো দিয়ে হয়। এইটা আমার কাছে মেটা ন্যারেটিভ। এইটাকে উনি, ওই বাংলাদেশি স্কলার, ওটাকে এক করে মাস্টার ন্যারেটিভকে অনেক জায়গায় দেখবে আছে মাস্টার ন্যারেটিভ, মেটা ন্যারেটিভ একইভাবে সুইচ করে কথা বলা। আমার মনে হয় একটু অন্যরকম ভাবে বুঝলে ভালো হয়। তা সেই জন্যে মেটা ন্যারেটিভ কিন্তু পোস্ট মডার্নিস্ট একজন খুব চ্যালেঞ্জ করবে। মেটা ন্যারেটিভ মানে নিওলিবারালিজমের মতো। মেটা ন্যারেটিভ মানে ওই যে ন্যারেটিভটা হলো, আমি যেটাকে বলছি মাস্টার ন্যারেটিভ, যে কিভাবে কমিউনিস্ট ম্যানিফেস্টো যা বলছে যে ন্যারেটিভটা, সেই ন্যারেটিভটাকে বৈধতা দেয় মেটা ন্যারেটিভ, যেটা অনুচ্চারিত অনেক ক্ষেত্রে, অনেকাংশে, যে হচ্ছে শ্রেণী এবং অর্থনীতি সব সমস্যার সমাধান করবে। এটাকে পোস্টমডার্নিস্ট চ্যালেঞ্জ করে, কারণ এটা তো ওর মতো হয়নি, সমস্যা হয়েছে তো। যেমন ধরো সমকামী, গে রাইটস, সেটাতে ক্লাস দিয়ে ওটাকে সলভ করতে। কমিউনিস্ট পার্টির এতে যে দুটো শ্রমিক শ্রেণী, তারা তো কমরেড, দেখা যাচ্ছে একজন গে শ্রমিককে একজন অন্য শ্রমিক পিটিয়ে মেরে দিচ্ছে। কি করে হয় কমিউনিস্ট দেশে? কি করে হয় এটা? শ্রেণী দিয়ে, তার মানে কি, মানে পারেনি হ্যান্ডেল করতে। কমিউনিস্ট দেশগুলোতে গে রাইটস হ্যান্ডেল করতে পারেনি। ফিদেল কাস্ত্রো বলেছিল, যদিও কিউবা কমিউনিস্ট না সেই অর্থে, ফিদেল কাস্ত্রো বলেছিল সব জেলে করে দাও। এরকম পরিষ্কার, ইনক্রেডিবল, তালিবানের মতো। তো ক্লাস দিয়ে সবকিছু সব সময় সমাধান ওইভাবে, তার থেকে অনেক বেশি। এইটাই তো মার্কসিজমের একটা বড় মেটা ন্যারেটিভের যে প্রবলেমটা হচ্ছে, শ্রেণী, সবসময় তোমাকে শ্রেণীটা বুঝতে হবে। যারা আমরা বামপন্থী সংগঠন করেছি, যে কালার, যে মানে লালের মধ্যে যে কালারই হোক, সব সময় ওই শ্রেণী, সবসময় শ্রেণী। এটা আমাদের একটা ভেতরে একটা রোবটিক জায়গা হয়ে গিয়েছিল, সমস্ত কিছুকে শ্রেণীর লেন্সে দেখা, যেটার অনেক শিখেছি, অনেক দারুণ ব্যাপার সেটা। কিন্তু সব কিছু জীবনে, সমাজে, সব রকম মানুষের যেটাকে, ওটাতে যেটা অস্বীকার করে, মানুষের মেটা ন্যারেটিভ, যে কোনো মেটা ন্যারেটিভ যেটা অস্বীকার করে, কমপ্লেক্সিটিকে অস্বীকার করে, মানুষের
যে নানান রকমের ব্যক্তি এবং গোষ্ঠীর, একটা গোষ্ঠীর সঙ্গে আরেকটা গোষ্ঠীর যে ডাইনামিক শ্রেণী, এই যে ধরো যুগোস্লাভিয়াতে, যেটাকে এখন ভেঙে সার্বিয়া মার্বিয়া, কেন হঠাৎ থেকেই সালা এই সার্বিয়া বসনিয়া হার্জেগোভিনা এটা এলো কোত্থেকে রে? আসলে যতদিন মার্শাল টিটো ছিল সে তো একসঙ্গে রেখেছিল, কাউকে ঝামেলা করতে দেয়নি বসনিয়ান মুসলিমদের সঙ্গে ক্রোয়েশিয়া। যেই ভেঙে গেছে যুগোস্লাভিয়া, সব হই হই করে কি করে আলাদা, মানে ঝামেলা হয়নি কেন যুগোস্লাভিয়া? আমরা তো যুগোস্লাভিয়া জেনে বড় হয়েছি, আমাদের জেনারেশন। তোমার মেটা ন্যারেটিভ, মার্কসিজমের যে মেটা ন্যারেটিভ, ওইটা চেপে রেখেছিল, যে গোষ্ঠীর যে দ্বন্দ্ব, সেটা ধর্ম আছে, এ আছে, সব কিছুকে অস্বীকার করে মার্ক্সবাদের এই যে ধর্ম, পার্লামেন্ট শুয়োরের খোঁয়ার, ধর্ম আফিমের নেশা, এগুলো সব কথা লেনিন ফেনিন বলে গেছে। এইগুলোর মুশকিল হচ্ছে, এইগুলো উইদাউট কনটেক্সট যদি তুমি নিতে থাকো এইটা দিয়ে একটা সোসাইটিতে, তখন তুমি ওগুলো চপ 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 ঝামেলা করবি না। হ্যাঁ, তাতে তোমার ওই সময় মারামারিটা হলো না, কিন্তু মেটা ন্যারেটিভ দিয়ে চেপে রাখছো। যেই তুমি ওইটা কোল্ড ওয়ার শেষ হয়ে গেল, দেখো 90-এর দশকে সার্বিয়া, বসনিয়া হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, এগুলো তো সব যুগোস্লাভিয়ার মধ্যে ছিল। কি হলো? এটা হচ্ছে মেটা ন্যারেটিভের দাপটের ফল, তার কনসিকুয়েন্স আর কি। সেই মেটা ন্যারেটিভটাকে পোস্টমডার্নিস্টরা চ্যালেঞ্জ করে। এইটা আর্টের ক্ষেত্রে খুব জরুরি, ভীষণ জরুরি। এটা আমরা আসবো, এর মেটা, আমি আসছি, আমি ইমেজ দেখাবো আজকে, মানে 100 বছর আগের ইমেজ। পোস্ট স্ট্রাকচারালিজম। আচ্ছা, আমি বলেছিলাম আগের দিন পোস্ট স্ট্রাকচারালিজম নিয়ে আমি কোনো আমরা বেশি ইয়ে করে লাভ নেই। পরে ভেবে দেখলাম একটু দরকার আছে, কারণ আর্টের ক্ষেত্রে এটা দরকার হয়, খুব বেশি তোমার ভেতরে দরকার হবে মাঝে মাঝে। স্ট্রাকচারালিজম মানে কি সেটা জানতে হবে। স্ট্রাকচারালিজম হচ্ছে পজিটিভিজমের উপর দাঁড়িয়ে আছে, কিন্তু সব স্ট্রাকচারালিস্ট স্কলার পজিটিভিজমকে একেবারে হোলসাম, আমি পজিটিভ, আমি বাস্তব আছে, আমি সব যা দেখছি সবই অবজেক্টিভ, সেটা বিশ্বাস করে না। কিন্তু তারা পজিটিভিজমটাকে একটা জিনিস নেয়, তারা মনে করে নেচারে এবং মানুষের যে যে ধরো এই যে ব্রেন কিভাবে কাজ করে, আমরা কি ভাবি, সমাজ, এর মধ্যে কতগুলো স্ট্রাকচার আছে। ক্লোদ লেভি-স্ট্রস, যুগান্তকারী অ্যানথ্রোপোলজিস্ট, ফ্রেঞ্চ অ্যানথ্রোপোলজিস্ট, এই আর্লি 20th সেঞ্চুরি, মিড 20th, কবে মারা গেল, মিড 20th সেঞ্চুরি মারা গেল, তিনি ছিলেন স্ট্রাকচারালিস্ট। স্ট্রাকচারালিস্টরা কিন্তু এই পোস্ট মডার্নের সঙ্গে পুরো মিলবে না, কিন্তু ওরা পুরোপুরি ওই এনলাইটমেন্টের একটা জায়গার উপর দাঁড়িয়ে। যেমন ধরো লেভি-স্ট্রসের একটা খুব ফেমাস একটা ডিসকাশন আছে ট্রাফিক লাইট নিয়ে, যে ট্রাফিক লাইটে আমরা সবুজ থেকে হলুদ হয় কেন শালা লালের আগে? তার কারণ হচ্ছে বলে এটা খুব বেসিক, এই স্ট্রাকচারালিস্টরা সবসময় একটা বেসিক জায়গাকে চলে যায়, যে আমরা যখন দৌড়চ্ছি, গাড়ি তো বাদই দাও, তুমি যখন দৌড়চ্ছ তোমাকে থামতে বললে ঝপাং করে তো থামতে পারবে না, কারণ আমাদের যে ইনারশিয়া, এখানে উনি কিন্তু চলে যাচ্ছেন গ্র্যাভিটেশনে। ইনারশিয়া, আমাদের যে দৌড়নোর, তোমাকে একটা গ্র্যাজুয়াল জায়গা, মানে তোমাকে থামতে বললে একটা ইন্টারমিডিয়েট স্টেপ আছে, সেই জন্য আমরা সবুজ হলুদ করে লাল করি। হ্যাঁ, এই জায়গায় উনি তো নেচারের দিকে বলছেন, যে আমি দৌড়লে তো সেটা তো সত্যি কমন সেন্স, আমি দৌড়লে তুম করে থামতে পারবো না। এইটাকে উনি বলছেন আমাদের বডি মুভমেন্টের স্ট্রাকচার, এবং সেই অনুযায়ী আমরা ওই যে মানুষ যেভাবে ভাবে, সেটা হচ্ছে যা ঘটে তার সঙ্গে মিল রেখে আমাদের ট্রাফিক লাইটটা করার স্ট্রাকচার, ওটা একটা স্ট্রাকচার, তো সবুজ হলুদ লাল এই অর্ডারে হবে। যদি এই অর্ডারটা গুলিয়ে দাও, কেলেঙ্কারি হয়ে যাবে, ধাক্কা মাক্কা লেগে যাবে। কেন ধাক্কা লেগে যাবে? আজকে মানে ওটা যদি ট্রাফিক লাইট গুলিয়ে দিয়ে ধাক্কা লেগে, কারণ আমাদের মাথায় ওই স্ট্রাকচার ঢুকে গেছে। হ্যাঁ, আর ওই স্ট্রাকচারটা কোথা থেকে আসছে? আমরা থামতে বললে থামতে বললে, সেটা তো নেচার। এই জায়গা হচ্ছে স্ট্রাকচারালিস্টরা ওই নেচারের ওই স্ট্রাকচার, নেচারের দিকে তাকে, যেমন উনি একটা বিরাট দারুণ লেখা আছে ওর, বিভিন্ন কালচারে রান্না, কিছু কালচারে দেখা যায় ভাজা বেশি, মানে উনি কথা বলছেন, মানে আজকের কালচার না, উনি অনেক ছোট গোষ্ঠী নিয়ে বলছেন, যেটাকে আমরা যে ওয়ার্ডটা ইউজ করা হয় না, ট্রাইব, এতে ছোট মানে মোর লিমিটেড ক্যাপাসিটির সোসাইটিতে কিছু দেখা যায় ওরা
বয়েলিংটা বেশি করে, স্টিমিং বেশি করে। এই এই জিনিসগুলো নিয়ে ওর থিওরি আছে, যে এগুলো হচ্ছে কিভাবে ওই কালচার নেচারের সঙ্গে নিজেকে সামঞ্জস্য রাখবে, তার সঙ্গে রিলেটেড। এইটাকে বলে স্ট্রাকচারালিজমকে পোস্টমডার্নিস্টে অ্যাটাক করে। তার মধ্যে সবচেয়ে বেশি অ্যাটাক করেন দেরিদা। এবং পোস্ট স্ট্রাকচারালিজমের বক্তব্য হচ্ছে, সুতরাং স্ট্রাকচারালিজম হচ্ছে পজিটিভিজমের ভিত্তিতে দাঁড়িয়ে। স্ট্রাকচারালিস্টরা কিন্তু পজিটিভিজমের অন্য অনেক কিছুকে অস্বীকার করে, কিন্তু ওই একটা জায়গায় ওরা মেনে নিয়েছে। পোস্ট স্ট্রাকচারালিজম হচ্ছে সব সময় ইনডিটারমিনেসি। আমি যা তৈরি করব আমার ল্যাঙ্গুয়েজ, আমার ভাবনা দিয়ে, সেটাই রিয়ালিটি। পোস্ট স্ট্রাকচারালিজমের যে হার্ড কোর জায়গা, সেটাতে আমাদের না গেলেও চলবে। সেটাতে হচ্ছে রিয়ালিটি এক্সিস্ট করে না। রিয়ালিটি মানে হচ্ছে তোমার, মানে একদম এনলাইটেনমেন্টের ওই ইয়ের উল্টো। রিয়েলিটি হচ্ছে তুমি যেভাবে কনস্ট্রাক্ট করছো, সেইখানে ওই আপেক্ষিকতার জায়গাটা চলে আসে। পোস্ট স্ট্রাকচারালিজম হচ্ছে ওই স্ট্রাকচারকে স্বীকার করে না, বললো ওই যে মনে হচ্ছে তোমার আমি থামতে পারি না, ওটা তুমি মনে করছো বলে, ওইটা ওইখানে নেচার কিছু নেই, তুমি ওটা ইয়ে করো। মানে এটাকে খুব কঠিন ডিসকাশন। তো সালা মনে হচ্ছে আবার কি, তুই দৌড়ে দেখ না, থামতে দৌড়ে দেখ না, তুই থামতে পারিস কিনা, প্রচন্ড জোরে দৌড়ে আবার স্টপ বললে তুই সঙ্গে দেখ না। হ্যাঁ, এইখানে মানে ইয়ে মানে বাস্তব যে আমরা বলি না, বাস্তব বাইরে অত অস্বীকার করা অতকে। হ্যাঁ বলো অভিরূপ। হ্যাঁ সুনন্দ দা, এই যে ব্যাপারটা বললেন, এখানে আরেকটা শর্ত থাকে কিন্তু, যে গ্রহ, আমরা কোন গ্রহে আছি। অন্য কোন গ্রহে গিয়ে ফিজিক্স এর ল গুলো সেটা চেঞ্জ হয়ে যাবে। পজিটিভিজম স্বীকার করবে। পজিটিভিজম এটা বলবে না যে চাঁদে গেলেও এটা হবে। পজিটিভিজম পৃথিবীকে মেনেই বলছে। হ্যাঁ একদম, ওটা তো আন্ডারস্টুড। তা এইখানে যদি তুমি ইয়েটা করো আলোচনা, বাস্তব শোনো, বাস্তবকে না, এই যে আমি তুমি চড় মারলে আমার লাগলো, আমি তখন ভাবতে বসলাম চরটা কি আমাকে যেভাবে কনস্ট্রাক্ট করবো রিয়ালিটিটাকে, চর মনে করলেই চর, এটাকে অত সোজা না। এই যে এর মানে পোস্ট স্ট্রাকচার থিওরি হিসেবে ইন্টারেস্টিং, কিন্তু তুমি বাস্তবে ওটাকে নিয়ে চলাটা দেখছো তো। পলিটিক্যাল গোলের ক্ষেত্রে তো আমি অলরেডি, যে শান্তি প্রশ্ন তো লিমিট তো আছেই, কিন্তু থিওরিটিক্যালি চিন্তা, আমি তোমাকে আমি জাম্প অ্যাহেড এন্ড বলে দিই আমার কি ইয়ে, মানে তোমার রিফ্লেকশন পোস্ট এত কিছু বহুদিন ধরে ঘষে। আমার রিফ্লেকশন হচ্ছে, দেখো আমি মরবার সময় ফুকোর লেকচার শুনতে চাইবো না। আমি যদি হা হা করে যদি মরি, আজ ধারাম করে মরে যেতে অন্য কথা, আমি কিন্তু রবীন্দ্রসঙ্গীত শুনবো। হ্যাঁ আমি চাইবো রবীন্দ্রসঙ্গীত চলবে, এটা ক্লিয়ার হয়ে নেওয়ার আছে। পোস্ট মডার্ন থিওরি, পোস্ট স্ট্রাকচারালিজম, এগুলো আমার কাছে এই এই যে আমার পৃথিবী, আমি এগুলোকে কতদূর মেনে চলবো সেটা বড় কথা নয়, যদিও পুরো উল্টো দিকে যাব আমি বলি না, সেটাও আমি মানবো না, কিন্তু এগুলোকে যা পড়ছি এটা ছাড়া আমাকে মানতে হবে, না মানলেই আমি একটু পোস্টমডার্নিজমের একটু কম ধারক বাহক হলাম না। আমি কিন্তু এগুলো এই ধরনের থিওরিটিক্যালি আমাকে কন্টেম্পোরারি রিয়ালিটি অনেক বুঝতে সাহায্য করে। যেখানে ওই যে বললাম যে মার্কসিজমের যে ওই যে সবকিছু ক্লাস দিয়ে, ওটা তো আমার অস্বস্তি হতো, তার থেকে যেমন আমি শিখেছি, আবার কিন্তু আমাকে আটকে রেখেছিল। এখানে একটা ফ্রিডম আছে, যেখানে আমার এই যে আর্টের ক্ষেত্রে আমাকে বিরাট ভাবে, আমার কিন্তু হার্ড কোর পোস্ট মডার্ন আর্টের ক্ষেত্রে তারা শালা একটা অ্যাবস্ট্রাক্ট পলক ফলকের দিকে তাকাবেই না। হ্যাঁ আমি তা না, সেইখানে তোমার ব্যালেন্সটা রাখতে হবে। আমি মডার্নিস্ট কাজকর্ম আমি সেইভাবে দেখব, ওই যে জায়গাটা, এটা আবার উল্টো দিকে যে একটা নতুন কিছুকে সালা এটা আবার আর্ট নাকি, এই ইডিয়েটের মতো কথাটা আমি বলি না। আমাকে আগে, কারণ আমি আর্টটাকে ওভাবে তো দেখি না, আমি ডিসকাশনের মাধ্যমে এই জায়গাটা আমায় দিয়েছে, এটা আমাকে মানতে হবে। আর আমি তো আর্টের জগতের লোক হিসেবে আমার তো তেমন যে সোসিওলজি এখানে বিরাট প্রবলেম হয়ে গিয়েছিল। সোসিওলজি তোমার কি বলবো, ইকোনমিক্স তো মানেই নি পোস্টমডার্ন, কোনো পাত্তাই দেয়নি কোনোদিনও। সোসিওলজির একটা বিরাট ডিবেট আছে, ওইটা নিয়েই ওর কথা, যে সোসিওলজি কি, কারণ সোসিওলজি ডিসিপ্লিন অ্যানথ্রোপোলজি এরা তো পজিটিভিজমের উপর দাঁড়িয়ে, তুমি ওটাকে পুরোপুরি অস্বীকার কি করে করো যে বাস্তব একটা আছে, এটা অনেক। কিন্তু আর্টের ক্ষেত্রে
আমরা অনেক আমাদের অনেক সুবিধে আছে, কতটা নেবে কতটা নেবে না, এই আর কি। সো ইনডিটারমিনেসি এই জায়গাটা খুব ভালো। আবার ইনডিটারমিনেসি মানে কোনো রুলই থাকলো না দৌড়লে, সেখানে একটা সমস্যা আছে। কিন্তু ইনডিটারমিনেসিটা ওই যে সব সময় শালা এই দাদা এইভাবে এঁকেছে, আমার ওইভাবে দাদাই বলেছে, অমুক টিচার, এই জায়গা থেকে বেরোনো যায়। আচ্ছা, আরেকটা কথা শুনবে, লোগোসেন্ট্রিক। এটা শুনবে এই পোস্টমডার্নিজমের আলোচনা। লোগোসেন্ট্রিক কথাটার মানে কি, বা লোগোসেন্ট্রিজম। লোগোসেন্ট্রিজম হচ্ছে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের প্রচন্ড আস্থা এই ভাষার প্রতি, যে ভাষা দিয়ে একটা বাস্তব আছে, আমি সেই বাস্তবকে ডিসক্রাইব করছি লিখে বা বলে, পার্টিকুলারলি লেখার উপরে, যে এই ডিসক্রিপশনটা হচ্ছে অ্যাকিউরেট, দিস ইজ রিফ্লেকশন অফ দ্যাট রিয়ালিটি, মানে ফেথফুল রিফ্লেকশন। এই যে আস্থাটা, এটাকে বলে লোগোসেন্ট্রিজম। পোস্টমডার্নিজম এটাকে চ্যালেঞ্জ করে। পোস্টমডার্নিজম ল্যাঙ্গুয়েজ হচ্ছে কালচারাল, ল্যাঙ্গুয়েজের সঙ্গে নেচারের কোনো সম্পর্ক নেই, কিন্তু স্ট্রাকচারালিস্টরা ল্যাঙ্গুয়েজটাকে কালচারাল ধরে। ল্যাঙ্গুয়েজে কিন্তু কালচার ছাড়া কোনো কিছু নেই ওখানে, কিন্তু তারা এই যে ল্যাঙ্গুয়েজে, মানুষের যে ল্যাঙ্গুয়েজ ইউজ, তার মধ্যে কিছু ন্যাচারাল স্ট্রাকচারের রিফ্লেকশন তারা দেখে। হ্যাঁ, তো ল্যাঙ্গুয়েজের দুটো জায়গা আছে। একটা হচ্ছে, মানে এটা বলছি আমি, এই যে যার নাম দিয়েছি চার্লস সান্ডার্স, এ কিন্তু পোস্টমডার্নিস্ট, এই যে দেখো না 1914 মারা গেছে, এ আমেরিকান লিঙ্গুইস্ট। আরেকজন আছেন ফ্রিডরিচ ফার্ডিনান্ড দ্য সসিয়ার, নট ফ্রিডরিচ, ফার্ডিনান্ড দ্য সসিয়ার, সুইস অ্যানথ্রোপোলজি, ওই একই জেনারেশনের। এরা ছিলেন স্ট্রাকচারালিস্ট লিঙ্গুইস্ট। এইগুলো, এই আলোচনাগুলো না ভীষণ বিশদভাবে হয় লিঙ্গুইস্টিক্সে আর লিটারেচারে। লিঙ্গুইস্টিক্স একটা বিরাট জায়গায় মানে ধাক্কা খেয়েছে এবং নিয়েছে এটা থেকে। তো ল্যাঙ্গুয়েজের দুটো ভাগ করে সসিয়ারের ভাগ আছে, ল্যাং আর পারহল ফ্রেঞ্চে। ল্যাং মানে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ, যে গ্রামার সিনট্যাক্স দিয়ে ল্যাঙ্গুয়েজ অফিসিয়ালি, যে ব্যাকরণ ভুল হচ্ছে, এই ব্যাপারগুলো, যে ল্যাঙ্গুয়েজের একটা প্রপার জায়গা আছে। আর পাহল হচ্ছে যে স্পিচে, যে বিভিন্ন ডায়ালেক্ট, ধরো, হ্যাঁ, আমরা এমন এমন ডায়ালেক্টে বিভিন্ন জেলায় কথা বলে, যেটাতে তোমার যে ডায়ালেক্ট তার সঙ্গে গ্রামারে মেলে না। এই পাগলটাকে এনলাইটেনমেন্টের কালচার চিরদিন ডাউন প্লে করেছে। এই ল্যাংটাকে, এই যে অফিসিয়াল যে গ্রামার টামার দিয়ে, যে এইটা প্রপার ভাষা, মানে ধরো ইংরেজি বা যে কোনো ভাষা, এইটা আরে শুদ্ধ শুদ্ধ ভাষা, এই যে শুদ্ধতা ভাষার এই জায়গাটা হচ্ছে ল্যাং থেকে আসে। পোস্টমডার্নিজম, পোস্ট স্ট্রাকচারালিস্টরা, এইটা পোস্ট স্ট্রাকচারালিজমটা অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ, তুমি যদি লিঙ্গুইস্টিক্স পড়ো তাহলে পোস্ট স্ট্রাকচারালিজমের জায়গাটা বেশি বোঝা যাবে আর কি, যদিও খুব কঠিন সাবজেক্ট। এই পাগলকে বেশি প্রাধান্য দিয়েছে, যে মানুষের এই যে ফ্লো, এই যে মানুষের স্পিচের মধ্যে দিয়ে কি করে বদলায় ভাষা, এই ভাষার বদলটা নিয়ে তারা বেশি ইন্টারেস্টেড। আর ভাষার কোনো ঠিক ভুল নেই, ল্যাং বলবে আছে, পাগলের যারা সাপোর্টার তারা বলবে না, ভাষা হচ্ছে মানুষের কোনো মিস, এই যে অ্যাকসেন্টে কথা বলা, তুমি ভুল উচ্চারণ করছো, এটা হার্ডকোর পোস্ট স্ট্রাকচারালিস্টরা মানবে না, ভুল আবার উচ্চারণ কি। আচ্ছা, লিঙ্গুইস্টিক্স একটা ভাষা তত্ত্ব যাকে বলে, একটা বিরাট ডিসিপ্লিন, এটা তো মানে একটা গভীরে চলে যায়। তার থেকে আছে সেমিওটিক্স। সেমিওটিক্স হচ্ছে চিহ্ন তত্ত্ব। চিহ্ন তত্ত্ব মানে হচ্ছে যে এইটা আর্টিস্টদের, লিঙ্গুইস্টিক্স এর অন্য দিকগুলো না হলে সেমিওটিক্স বা সেমিওলজি একই জিনিস। সেমিওলজিটা ইংল্যান্ডে বলা হয়, ওই ফার্ডিনান্দ সসার যার নাম বললাম তিনি সেমিওলজি ব্যবহার করতেন কথাটা, আর চার্লস সান্ডার্স পিয়ার্স, উনি, এই দুজন হচ্ছে এই সেমিওটিক্সের, যে সেমিওটিক্স হচ্ছে লিঙ্গুইস্টিক্স এর একটা ব্রাঞ্চ, ভাষাতত্ত্বের একটা ব্রাঞ্চ হচ্ছে চিহ্ন তত্ত্ব। এই সেমিওটিক্স টা উনি ব্যবহার করতেন। এই দুজনে হচ্ছে ইনভেন্টর এই ব্রাঞ্চটা। তো চার্লস সান্ডার্স পিয়ার্সের নাম আমি কেন দিচ্ছি, ওর নাম লিখিনি, প্রথমত জায়গার অভাবে, দ্বিতীয়ত হচ্ছে চার্লস সান্ডার্স পিয়ার্সের একটা অবদান আছে, সেটা হচ্ছে উনি এই চিহ্ন তত্ত্বকে অদ্ভুত, যেটাতে আর্টিস্টদের কাজে লাগে, উনি 3 রকম চিহ্নে ভাগ করেছেন। আইকন, ইন্ডেক্স আর সিম্বল বলেছে 3 রকম সাইন আছে। সাইন, এটা হচ্ছে SIGN সাইন। আইকনিক সাইন হচ্ছে, এটা অনেক কমপ্লেক্স জায়গায় চলে যায়, কিন্তু
গোড়ার কথা, আইকনিক সাইন হচ্ছে যেটার সঙ্গে সাদৃশ্য আছে সাইনটার সঙ্গে জিনিসটা। ভিজুয়ালি গাছের মতো গাছ আঁকলে, মিউজিকে তোমার জলের শব্দ আমি সেতারে তুললাম, সেটার মধ্যে ভাঙাচোরা অ্যাবস্ট্রাকশন থাকতে পারে, কিন্তু কিন্তু একটা সাদৃশ্য ধরা পড়ছে। যেখানে অ্যাবস্ট্রাক্ট পেন্টিং এ গিয়ে সাদৃশ্যটা চলে যায় বা আইকনিক সাইনটাকে পিছনে ঠেলে রাখা হয়, রিজেক্ট করা হয়, কিন্তু এইটা হচ্ছে আইকনিক সাইন। ইন্ডেক্স, ইন্ডেক্স মানে কি? ইন্ডেক্স হচ্ছে যেটার সাইন আর যেটা সাইন, সিগনিফায়ার আর হচ্ছে রেফারেন্ট। রেফারেন্ট হচ্ছে যে গাছটা বাইরে আছে আর তুমি ছবিটা আঁকছো, সিগনিফায়ার। এই দুটো মিলে একটা মিনিং তৈরি হয়। ও গাছ দেখছি, ও গাছ, এটাকে বলে সিগনিফায়েড। আমি জাস্ট বলছি এটা সিগনিফায়েড, এবং এইটাকে, এই প্রসেসটাকে বলে সিগনিফিকেশন। তা এই যে সাইন, সমস্ত সময় আমরা এই সাইন দিয়ে ঘোরাফেরা মানে ভাবছি, কাজ করছি। তা ইন্ডেক্স হচ্ছে কজাল কানেকশন থাকে ওই দুটোর মধ্যে। যেমন কোথাও ধোঁয়া দেখলে আমরা বুঝবো ওটা আগুন আছে বা ছিল আগুন। হ্যাঁ, ফুটপ্রিন্ট দেখলে বুঝবো একটা লোক গেছে। এটা কোন তীর, ওইদিকে যাও, তার মানে কি তীরটা আমাকে যেতে বলছে, একটা কজাল কানেকশন। সিম্বল হচ্ছে যেখানে সাদৃশ্য থাকে না, কালচার বলে দেয় এটার মানে এই, সেটা হচ্ছে তার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ এই ওয়ার্ল্ড। একটা ক্যাট কথাটা তো ক্যাটের মতো দেখতে না, ক্যাটের মতো শুনতেও না। ক্যাট কথাটা ইংরেজিতে ক্যাট, বেল, হিন্দিতে বিল্লি, সব একই জন্তুকে মিন করছে। ঠিক আছে, এই যে প্রত্যেকটা ওয়ার্ড, শুধু ক্যাট না, প্রত্যেকটা ওয়ার্ড, এই ক্যাট তার মানে ক্যাটের সঙ্গে ওই জন্তুটার, ক্যাট কথাটার সঙ্গে জন্তুটা, ঘোড়া বাংলায় ঘোড়া, তোমার ইংরেজিতে হর্স, ফ্রেঞ্চে শোভল, মিলটা কোথায়? মিলটা হচ্ছে কালচার বলে দিচ্ছে, ভাষার নিয়ম তোমায় বলে দিচ্ছে। এবং আরেকটা আমার রিফ্লেকশন এই সবে যেটা বললাম তখন, যে আমি কি পেয়েছি, যে এই যে এভরিথিং ইজ মানে এই কনস্ট্রাক্ট, এই যে পোস্ট স্ট্রাকচারালিজমের বিরাট এক্সট্রিমে আমার যাওয়ার দরকার নেই, কিন্তু এই যে সমস্ত জিনিসকে আমি মানে সমস্ত জিনিসের যে একটা কৃত্রিমতা, এইটা আমাকে খুব টানে। যে তার মানে সমস্ত ব্যাপার যেগুলোকে আমরা এটা তো হয়ে এসছে তাই এটাকে প্রশ্ন করো না, ছেলেদের কাজ, এটা মেয়েদের কাজ, ছেলেদের ওটা কাজ না, এই সমস্ত থেকে শুরু করে ছবি বলো, এভরিথিং ইজ সাবজেক্ট টু চেঞ্জ। তুমি চেঞ্জ করবে কিনা পরের কথা, কবে করবে পরের কথা, কিন্তু চেঞ্জ, এভরিথিং ইজ সাবজেক্ট টু চেঞ্জ, নাথিং ইজ বিয়ন্ড চেঞ্জ। এই জায়গাটা আমার মাইন্ড সেট আপ আছে আমার, যার জন্যে তাতে কি হয়, সবকিছুকে দুমদুম করে আমি চেঞ্জ করার চেষ্টা করছি তা না। পোস্ট স্ট্রাকচারালিজমের একটা বিশাল এক্সট্রিমে যাচ্ছি তা না, কিন্তু আমার মনটাকে ওপেন রাখে। যে সবকিছু কৃত্রিমতা মানে খারাপ না, কৃত্রিমতা মানে তৈরি করা, যে আমরাই তৈরি করেছি, মানুষের কালচারে ভাষাও তৈরি করা। তা এইগুলোর এবার তুমি আইকন, ইন্ডেক্স, সিম্বল আলাদা ধরো না, অনেক রকম কম্বিনেশন হয়। আইকনিক ইন্ডেক্স হয়, ইন্ডেক্সিক্যাল আইকন হয়, ইন্ডেক্সিক্যাল সিম্বল হয়, সিম্বলিক ইন্ডেক্স হয়। যেমন আমি যদি লিখি বাথরুম, আর উপরে গিয়ে একটা লোকের ছবি বা মেয়ের ছবি, এই বাথরুমে যেমন পাবলিক ইয়েতে যেমন থাকে, হ্যাঁ, আর ওটা কি, ওটা হচ্ছে সিম্বলিক আইকনিক ইন্ডেক্স। মানে সিম্বলিক কারণ ওই ম্যান ওম্যান লেখা, ওটা সিম্বলিক। আইকনিক কারণ ওখানে একটা ছবি যদি থাকে তাহলে ছবিটা আইকনিক হলো, কিন্তু আলটিমেট ওই শেষের কথাটা হবে আলটিমেট কাজটা। ইন্ডেক্স কারণ ওটার মূল কাজটা হচ্ছে সাইনটার তোমাকে দেখানো, মানে বোঝানো যে ওখানে বাথরুম আছে। এইরকম নানান কম্বিনেশন হয়, খুব ইন্টারেস্টিং। এই চার্লস সন্ডার্স পিয়ার্সের থেকে যদি তুমি নিয়ে এটা আর্টিস্টের পক্ষে ভীষণ ইন্টারেস্টিং। এটা কোনো সন্দেহ নেই। পোস্ট স্ট্রাকচারালিস্টরা যেটা বলে যে এই যে আর সিম্বল তাহলে হচ্ছে এক প্রকার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিম্বল এন্ড সাইন? সাইন হচ্ছে একটা বড় টার্ম, আর সিম্বল হচ্ছে ইজ ওয়ান টাইপ অফ সাইন। সিম্বল হচ্ছে সেই সাইন যেখানে কোনো সাদৃশ্য নেই, হ্যাঁ, যেখানে কোনো সাদৃশ্য নেই। আমার ন্যাশনাল ফ্ল্যাগ হচ্ছে সিম্বল, ইটস আ সাইন বাট ইটস আ সিম্বলিক সাইন।
ন্যাশনাল ফ্ল্যাগের সঙ্গে দেশটা কোনো সাদৃশ্য নেই, কিন্তু দেশটাকে রিপ্রেজেন্ট করে। পোস্ট স্ট্রাকচারালিস্টরা বলে এই যে ভাষার ক্ষেত্রে এই যে পার্টিকুলারলি এইটাকে নিয়ে ওর ইন্টারেস্ট সিম্বলিক, এই যে প্রত্যেকটা এই যে ক্যাটের মানে ওই ওই জন্তুটা, কিন্তু আর ক্যাটের মানে এই জিনিসটা নয়, এটা কাপ, কি করে তুমি ডিটারমিন করছো? লিস্ট আছে নাকি? পোস্ট এইখানে একটা ভীষণ ইন্টারেস্টিং এর পোস্ট স্ট্রাকচারালিস্ট বলে যে ক্যাটটা যে এই জিনিসটা নয়, এই ক্যাট বলতে সেইটাই বলে ভাষা শেখা, একটা ভাষা শেখা। ক্যাট বলতে আমি এই জিনিসটাকে বুঝবো না কেন? কারণ ক্যাটের যে ক্যাটত্ব, সেটার মধ্যে আলাদা করে কোনো এসেন্স নেই, আলাদা করে কোনো স্ট্রাকচারাল জায়গা নেই। ক্যাটের ক্যাটত্বটা ইজ ডিটারমিন্ড বাই নট বাই হোয়াট ইট ইজ বাট বাই হোয়াট ইট ইজ নট। অর্থাৎ ক্যাট যে ডগ কথাটার মানে ডগ মানে এক অন্য, কাপ মানে অন্য, এই যে ক্যাট মানে অন্য কোনো কিছু যে নয়, সেইটাই ক্যাটকে, এটা বোঝা খুব খুব মানে তো ভাবতে হবে, এরকম দুম করে বুঝতে পারবে না, এটা খুব ডিপলি ফিলোসফিক্যাল। যে এবং তুমি দেখো এটা অ্যাকচুয়ালি ইট মেক সেন্স। ক্যাট কথাটার মধ্যে কি বেড়ালত্ব কি আছে? বেড়াল কথাটার মধ্যে বেড়ালত্ব কি আছে? বেড়াল কথাটার মানে আমি ওই জন্তুটাকে বুঝছি কেন? কারণ ওটাতে কুকুর বুঝছি না, ঘোড়া বুঝছি না, বই বুঝছি না, বই বলে যে জিনিসটা বুঝছি না, বাড়ি বুঝছি না, মানে ওইখান থেকে এই যে নায়ের মধ্যে থেকে একটা নায়ে এই না গুলোর জন্য আলটিমেটলি ওইটা সব জায়গা থেকে নেগেটেড হয়ে ওটার মানে দাঁড়াচ্ছে এই, এটা খুব ডিপ ব্যাপার। তো এগুলো ডিপেন্ড করছে তুমি যখন টেক্সট নিয়ে কাজ করছো, তুমি যখন কথা, মানে এগুলো ইম্পর্টেন্ট হতে পারে। আচ্ছা, এইবার আসছে টেক্সচুয়ালিটি এন্ড ইন্টারটেক্সচুয়ালিটি। টেক্সট হচ্ছে, এটা তো এগুলো তো সব লিঙ্গুইস্টিক্স আর লিটারারি থিওরি থেকে হয়েছে, সেই জন্য টেক্সট কথাটা প্রথমে যে আমার, তোমার টেক্সট শুনলে কি মনে হবে? রিটেন টেক্সট, অ্যাকচুয়ালি তাই, এটা লিটারারি। এইবারে তুমি, আমাদের যেটা সমস্যা আমাদের ভিজুয়াল আর্টস এর ক্ষেত্রে, আমাকে এই টেক্সটের জায়গাটাকে, যেটা রিটেন টেক্সটটাকে আমাদের ভিজুয়ালি ট্রান্সলেট করতে হবে। এবং এটা অ্যাকচুয়ালি মানে আর্টিস্টরা যা কাজ করছে, আবারও বলছি, আমি তোমাকে পরের দিন দেখাবো 50-60-এর দশকে কাজ করছে, সেটাকে আমরা এখন ফিরে পোস্ট মডার্ন লেবেল লাগাতে পারি। কিন্তু আর্টের যে জগৎ, মার্কেট বলো, একাডেমিক বলো, মিউজিয়াম বলো, এরা কিন্তু এই লাইনে আর্টিস্টরা তো অনেক কিছু করে যেটা পরে লেবেল হয়। ভ্যান গগের ওই কালার স্যাচুরেশন কি তখন কেউ বুঝেছিল? আর্টিস্টরা তো অনেক কিছু করে, কিন্তু ইনস্টিটিউশনাল যে ডিসকোর্সের যে অন্য স্পেস গুলো, এরা কিন্তু তখন ওইগুলোকে বলা হতো, মানে ওইভাবে দেখতে শিখেছে ধরো 70s থেকে। তাও না, আমি যখন গ্র্যাজুয়েট স্কুলে এসেছি এখানে লেট 80s-এ, তখনও এটা নিয়ে অনেক, আচ্ছা এই বলা হবে, এই বলা হবে, এইসব চলছে। তার কারণ হচ্ছে টেক্সট, যেমন ওয়ান এক্সাম্পল হচ্ছে টেক্সটটাকে ভিজুয়াল জায়গায় ট্রান্সলেট করাটাকে, যেমন ধরো যেটা বলা হয়, মানে এই যে ভাষা বা টেক্সট বলতে রিটেন টেক্সট, এখানে যেই বলা হচ্ছে টেক্সটের ফ্লুইডিটি, টেক্সটের কোনো মানে ফিক্সড মানে নেই, এটাকে বোঝা অনেক সোজা। ধরো আমি একটা এসে লিখলাম, একটা গল্প লিখলাম, কি আছে লেখা? প্যারাগ্রাফ আছে, তার সেন্টেন্স আছে, তারপরে ওয়ার্ড আছে, লেটার দিয়ে ওয়ার্ড তৈরি, সিনট্যাক্স আছে, গ্রামাটিক্যাল যে নিয়ম, এই করে আমি লিখলাম। ভাষাটা কার? এই যে অরিজিনালিটি বলি আমরা, এটাকে কোয়েশ্চেন করে প্রশ্ন, এই যে বলে ওর মৌলিক জায়গা, এটাকে কোয়েশ্চেন করে। এই ভাষা কি আমার সম্পত্তি? ভাষা তো আমার সম্পত্তি না, ভাষা কালচারের সম্পত্তি। এইবারে আমি সেই কালচারের ভাষা, মানে এই যে ওয়ার্ড গুলোর মিনিং, এর মিনিং, এই আমি তো নিচ্ছি, এবার নিয়ে আমি যে জিনিসটা তৈরি করছি সেইটা, এইটাই ফাইনাল। এটাকে তুমি বলতে পারো রিটেন টেক্সটের ক্ষেত্রে এডিটিং হয় না, তুমি তো সব সময় বদলাচ্ছ, প্রকাশক বদলাচ্ছে, এডিটর বদলাচ্ছে। তারপরে আজকে ধরো যদি বলি হ্যামলেটের টেক্সট, সেই অথেন্টিক মানে ওই টেক্সট কোনটা? যেটা শেক্সপিয়ার তো নিজে ওটাকে স্টেজ করেছে, সে তো নাটক করতো, সেটা
নাকি তারপরে শয়ে শয়ে বছর ধরে বিভিন্ন ভাবে হ্যামলেট প্রযোজিত হয়েছে সেগুলো, নাকি তুমি যে ক্লাস 9-এ হ্যামলেট পড়েছো ছোট করে সেটা, কোনটা? হ্যামলেটের টেক্সট, স্ক্রিপ্ট, আসল টেক্সট কোনটা? তুমি যদি দেখো রিটন টেক্সটের, তুই বলো তাহলে তো একটা ছাপা হচ্ছে, হ্যাঁ ছাপা হচ্ছে, এক এক সময় এক এক রকম ছাপা হচ্ছে। তো রবীন্দ্রনাথের যে ছবি, তো কাটাকাটি থেকে ছবি রে ভাই। তাহলে যে ছবিটা, হ্যাঁ ওই যে রবীন্দ্রনাথের ছবি তো কাটাকাটি থেকে, লেখার কাটাকাটি থেকে, তা সেই কাটাকাটি করে যে লেখাটা হলো সেটা ছাপানো হলো। কিন্তু সেই ছাপানোটা ঠিক আছে, রবীন্দ্রনাথের ক্ষেত্রে ওটা মানা গেল, কিন্তু ওটা কিন্তু থিওরিটিক্যালি তাত্ত্বিক দিক থেকে আমি একটু চেঞ্জ করতেই পারি, আরেকজন একটু চেঞ্জ করতেই পারে। মানে ধরো প্রকাশক চেঞ্জ করলো, বা রবীন্দ্রনাথ সেই সেই লেখক নিজে গিয়ে চেঞ্জ করলেন, তখন কোনটা হবে? মানে উনি যতবার চেঞ্জ করবেন সেইটা কি আসলটা? এটার কোনো মানে হয় না কথাটা বলা। টেক্সট রিটেন টেক্সটের কথা বলছি আমি, আসল বলে কিছু হয় না। টেক্সট হচ্ছে সবসময় ফ্লুইড, এবং টেক্সটে তুমি আমার বলতে পারো না। এটা নিয়ে গন্ডগোল আছে অনেক রকম, যে প্লেজিয়ারিজম, যে আমার থেকে নিয়েছে, হ্যাঁ সেখানে ওটা তো অন্যভাবে বিচার করা হয়, এটা ভাব দিয়ে তো হয় না, ওই লেখা ওই কথাগুলো নিয়েছে এইভাবে হয়। কিন্তু তাত্ত্বিক দিক থেকে টেক্সটের কোনো অথেন্টিসিটি নেই। সব টেক্সটই মানে ইন থিওরি ফ্লুইড এবং চলছে। একটা বড় ইয়ে থেকে, মানে শেক্সপিয়ারের টেক্সট দিয়ে তোমাকে বোঝানো যায় হ্যামলেট কত রকম কত ভাবে হয়েছে। ইভেন বাংলাতে যদি এই যে হেমন্ত বলে করেছে অঞ্জন দত্ত, খুব খারাপ সিনেমা, হ্যাঁ ওটাও তো যাই হোক খারাপ হোক ভালো, ওটাও হ্যামলেটের একটা ভার্সন। তো হ্যামলেট, এটা হচ্ছে টেক্সট। টেক্সচুয়ালিটি হচ্ছে এই টেক্সটের যে ভূমিকা একটা কিছুতে, এখন কিছুতে মানে শুধু এখানে কিন্তু তোমার লেখা থেকে বেরিয়ে যাচ্ছে অন্য জিনিসে। নাটকের মধ্যেও টেক্সচুয়ালিটি থাকতে পারে, ছবির মধ্যেও থাকতে পারে, এইটা বোঝাটা একটু কঠিন। আমাদের রেজিস্ট্যান্স থাকে ভেতরে। একটা পেইন্টিং করলাম, তার মধ্যে টেক্সচুয়ালিটি বলতে কিন্তু এটা বোঝা যাচ্ছে না ছবির মধ্যে লেখা থাকবে, সেটা হতে পারে, নাও হতে পারে। ছবি আঁকাটাই টেক্সচুয়াল, এটা কি করে হবে? এটা একটা। আর এই টেক্সচুয়ালিটি, ইন্টারটেক্সচুয়ালিটি মানে হচ্ছে বিভিন্ন ইমেজের সঙ্গে বিভিন্ন ইমেজের সম্পর্ক। যেমন ইন্টারটেক্সচুয়ালিটি লিটারেচারের ক্ষেত্রে, ধরো আমি অন্যকে কোট করছি, অন্যের একটা এক্সপ্রেশন ইউজ করছি, তারপরে আমি যে আর কিছু না, আমি যে এই যে ওয়ার্ড গুলো ইউজ করছি, যে সিনট্যাক্স ইউজ করছি, সেটা তো অন্যও করছে। সেই জন্য আমাদের মধ্যে একটা মিল আছে, এক ভাষায় লিখলে দুই লেখকের মধ্যে একটা কালচারাল ইন্টারটেক্সচুয়ালিটি, একটা থেকে নিয়ে আরেকটা করা। এটা ভিজুয়াল আর্টসে কিন্তু ইমেজের দিক থেকে খুব হয়, কিন্তু সেটাকে টেক্সটের লেন্স দিয়ে দেখাটা একটু অস্বস্তি হয়। প্রবলেম হচ্ছে যে আমি একটা পেন্টিং করলাম, এটাতে টেক্সচুয়ালিটিটা আমি কিভাবে বুঝবো? পেন্টিং এ কিন্তু কোনো লেখা নেই, আমরা ওইভাবেই দেখছি। তোমাকে দেখতে হবে, এইখানে একটা মুশকিল আছে। এই জন্যই তো আর্টের জগতে পরে, অনেক পরে অ্যাকসেপ্ট করেছে এগুলো। তোমাকে দেখতে হবে সেই ওই আমাদের ওইখানে তো মডার্নিস্টটা ছাড়তে হবে, যে ছবি কথা বলে, আমি সেই ছবিটাই দেখবো, আর আমার কোনো ওই যে বিশ্ব যেটা বলে আরোপিত, অন্য কিছু হলে আরোপিত, ওইটাকে হলে হবে না কিছু। তোমাকে দেখতে হবে এই আর্টিস্টটার অন্য কাজ, মানে যদি টেক্সচুয়ালিটি বুঝতে চাও, কোথা থেকে আসছে, কত স্কেচ, অন্য কাজের স্কেচ, এই যে পুরো তার যে এন্টারপ্রাইজ, এইগুলোকে তুমি দেখতে পারো লুজলি স্পিকিং অ্যাজ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস ইন আ টেক্সট। মানে আমি যদি লেখা টেক্সটের সঙ্গে বিচার করি, হয়ে বোঝাতে পারছি? এইখান থেকে টেক্সচুয়ালিটিটা, আর এইভাবে আমাদের বুঝতে হবে। আমি ইমেজ দেখালে এগুলো অনেক ক্লিয়ার হবে। সেইখানে এই ইন্টারটেক্সচুয়ালিটিতে যেটা হয়, রোল অফ, ওই যে বললাম ক্যাটের সঙ্গে ক্যাটে, এটা ভিজুয়াল জায়গাতেও আমাদের বুঝতে হবে। এই যে ক্যাট মানে বেড়ালত্ব কি আছে, এই বেড়ালের, এই ক্যাট কথাটার মানে যে বেড়াল, বা বেড়াল কথাটার মানে যে ওই জন্তুটা, এটা আসছে from difference, that it is not the other things, that is what makes that animal connected to the word বেড়াল। এইটা তো ভাষার ক্ষেত্রে বলছি, এইটাকে ভিজুয়াল জায়গায় বোঝা আর কি। সুতরাং ভিজুয়াল বলে আলাদা যদি তুমি ভাবো, আমার এটা, আমার পুরো জগৎটা আলাদা, তাহলে হবে না। এইখানে আমি বলি না ভাষা
ভাষার একটা রোল আছে। এই আমি যেটা বলতে চাই এসেছে এটা, যে ভাষার রোলে তুমি যে চুপ চুপ কথা বলো না, আরে কথা বলো না মানে কিন্তু ভাবছিস তো, মানে ভাষা তো সাইলেন্ট থাকলে তো চিন্তাটা কি ভাষা ছাড়া হয়? এইটা আমরা দেখবো। আচ্ছা, এইবারে আসছে আমাদের এতক্ষণ বাদে শান্তির সেই প্রশ্ন, ডেথ অফ দ্য অথর, বার্থ অফ দ্য রিডার। এটা আসে রোলা বার্থ আর ফুকোর লেখা থেকে। যে আমি যদি সমস্ত কিছুকে টেক্সটের জায়গা থেকে দেখি, আর টেক্সট নিজে যদি ফ্লুইড হয়, তাহলে অথর, এখানে কিন্তু একটা জিনিস বুঝতে পারবে, অথর সবসময় এখানে ক্যাপিটাল এ দিতে হবে। যে শর্ট ফর্মের অথর, মানে ছোট হাতের এ, ওটা কিন্তু আছে। হ্যাঁ, কেউ জনৈক হয়ে যাচ্ছে না, ওইটা কিন্তু লোকে ভুল বোঝে, ওটা কিন্তু আছে। অথর বলতে ক্যাপিটাল, এটা কি অথর, কোনটা ডেথ, কে মারা গেছে, যে একটা টেক্সটের মিনিং, এবং এখানে টেক্সট বলতে আমরা এখানে ছবির ক্ষেত্রে অ্যাপ্লাই করি, টেক্সটের মিনিং, আমরা কি বলি অথর, ওই আর্টিস্টের ইন্টেনশন কি ছিল, ইন্টেনশনের জায়গাটাকে বর্জন করা। যে একটা যদি জিনিসটা ডিসকোর্সের মধ্যে দিয়ে বুঝতে হয়, এই ধরনের ফ্লুইডিটি থাকে, আমাকে যদি টেক্সচুয়ালিটির লেন্স দিয়ে একটা ছবির জগতের নিদর্শনগুলোকে বুঝতে হয়, তাহলে আমাকে এই আর্টিস্ট কি ভেবেছিল ওটা হতে পারে একটা ফ্যাক্টর, কিন্তু ওটা কখনো ডিটারমিনিং ফ্যাক্টর হতে পারে না। তার আরেকটা বড় কারণ হচ্ছে, আমরা কি জানি, আমরা আর্টিস্টরা কি নিজেরা জানি যে আমি এই ইন্টেন্ডেড, তুমি একটা কিছু ঘটলো টেরোরিজম, তুমি ছবি আঁকলে বা অনেকগুলো ছবি আঁকলে, সেখানে ওই ছবিতে তোমার কনসাস ইন্টেনশন শুধু রয়েছে, তোমার আনকনসাস ইন্টেনশন নেই। তুমি, আমরা কনসাসনেসের বাইরেও তো অনেক কিছু দাগদাগাড়ি কাটি যেটা আমরা জানি না, আমরা নিজেরাই। এরকম করলে আমরা তো রোবট নই, ছবি আঁকার এটা তো মানবে সবাই, যে মানে মডার্নিস্টরা তো আরো মানবে, যে আমি একটা স্ল্যাশ দিলাম, এ দিলাম, ওর মধ্যে কি, এখন বলবে তাহলে তুমি বা কি করে জানছো আমি কেন স্ল্যাশটা দিয়েছি ওই পোঁচটা। হ্যাঁ, এখানে তো বার্থ অফ দ্য রিডার, রিডার ইন্টারপ্রেট করবে। এখানে হচ্ছে এই যে একটা বড় আর্টিস্টের ছবি, আমি মিউজিয়ামে গেছি, আমি ওটা থেকে ডিট্যাচ, আমি শুধু আহরণ করব শাইনের মতো না, এখানে রিডার মানে এখানে তুমি আর্টের ক্ষেত্রে স্পেকটেটর বলতে পারো, আমি পার্টিসিপেট করছি। সুতরাং ডেথ অফ দ্য অথর মানে ওই অথর, যে অথরই শেষ কথা বলবে, সেইটা আর নেই। মানে ওটাকে পুরনোপন্থীরা মানে, কিন্তু অনেকটা চলে গেছে, ইভেন আর্টের জগতেও অনেকটাই চলে গেছে। আর্টের মানে ভিজুয়াল আর্টসের জগতে অনেকটাই এটাকে আর মানা হয় না। পুরনো পন্থীরা আর্ট অ্যাকচুয়ালি না, ভিজুয়াল আর্টসের জগতে মানে এইটি মজা, এটা আয়রনি, যে লিটারেচারের জগতে এখনো কিছু কিছু লোক আছে যারা ক্যানান, এই যে ক্যানান বলে না, ক্যানান একটা মানে একটা গ্রেট কাজের ক্যানান, একটা ওইটাই স্ট্যান্ডার্ড ঠিক করে, এটা লিটারেচারে অনেক বেশি এখনো আছে। বহু লোক আছে লিটারেচারের সব স্কলার টলার, তারা ওটাকে এখনো বিশ্বাস করে, এবং এইভাবে এই যে বার্থ অফ দ্য, না ওই শেক্সপিয়ার কি ভেবেছিল সেটাই বড় কথা, তারা এখন ওটা চালিয়ে যাচ্ছে। কিন্তু আর্ট, ভিজুয়াল আর্টস এর ক্ষেত্রে মেনেছে ভিজুয়াল আর্টস অনেক পরে, অনেক রেজিস্ট্যান্স আছে, কারণ আমার তো ছবিটা আঁকলে বিক্রি হচ্ছে, একটা পেন্টিং বিক্রি হচ্ছে, সেখানে টেক্সট ফেক্স ফ্লুইড ফ্লুইড বললে তো প্রবলেম হয়। মার্কেট ফার্কেট মিউজিয়ামে একটা পেন্টিংকে ঝোলাচ্ছে, সেখানে ফ্লুইড ফ্লুইড বললে তো মিউজিয়াম, কিন্তু হ্যাঁ এগুলো সমস্যাগুলো ছিল। কিন্তু এখন দেখা যায়, মানে আমি যা সেন্স করি যে আর্ট মানে, আমি ইন্ডিয়া আলাদা করে বলছি না, ধরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও যদি ধরো, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেই যদি ধরো, হ্যাঁ ইন্ডিয়া ধরলে একটু ব্যাপারটা আরো কমপ্লিকেটেড হয়েছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আর্টের ক্ষেত্রে অনেক বেশি তোমার এই অ্যাকসেপ্টেন্সটা আছে, যে আর্টিস্টের ইন্টেনশন ম্যাটার করে না। রিভিউয়ার যখন রিভিউ লিখছে, আর্টিস্টের, এখনো কিছু আর্টিস্ট রেগে যায়, কিন্তু রিয়েলি ম্যাটার করে না। তাহলে এবার বলবে তাহলে কি রিডার বলতে এখানে স্পেকটেটর হতে পারে, রিভিউয়ার হতে পারে, মানে আর্টের ভিজুয়াল আর্টসের স্পেকটেটর, রিভিউয়ার, যে কোনো কিছু, অ্যাকচুয়াল টেক্সটের রিডার নাও হতে পারে, যদিও বার্থ ওই জায়গা থেকেই লিখেছে। তো ফুকোর একটা বিরাট ভালো লেখা আছে, একটা এসে আছে, হোয়াট ইজ অথর। আর বার্থ একটু অন্য জায়গা থেকে লিখে, ফুকোর এসে একদম ক্যাটেগরিক্যালি, ফুকো বলে দেখো, না আমি আগে এটা শেষ করে নিই, যে
এই যে কোনো জায়গায় যা খুশি বললেই হলো নাকি? তাহলে যা খুশি বলতে পারো তো, মানে এটা আমি বলবো এক্সট্রিম পোস্ট স্ট্রাকচারালিজমে বলবে হ্যাঁ যা খুশি বলতে পারো। আমি বলবো যে এটাতে তাতে ইয়ে থাকে না, মানে ওটা ইন্টারেস্টিং নয়। যা খুশি বলবে না, তার একটা লজিক্যাল ফ্রেমওয়ার্ক থাকতে হবে, তাকে ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে, মানে আর্টের ওই ল্যাঙ্গুয়েজ, ধরো অ্যাবস্ট্রাক্ট পেন্টিং বা তাকে কনটেক্সট জানতে হবে, এন্ট্রি পয়েন্ট চাই ছবিতে, সেগুলো মানে তার যে সেই যে রিভিউয়ার বা স্পেক্টেটার যে এ সালা কি এঁকেছে রে বুঝলো, ওরম হলে হবে না। হ্যাঁ, ওটা একটা সিনসিয়ার এফার্ট আছে, তোমাকে একটা এফার্ট দিতে হবে তার কনটেক্সট, তার ফ্রেমওয়ার্ক বোঝার, তারপরে তুমি তার ওই তোমার মতো মানে করো, এইটা আমি মানি। কিন্তু ওই যে বার্থ অফ দ্য রিডারের যে বেসিক লিবারেশন, এটা ভীষণ ভীষণ জরুরি অ্যাকচুয়ালি। এইখানে একটা কথা বলতে যাচ্ছিলাম, বললাম যে এইটা শেষ করে নি, কমপ্লিটলি ভুলে গেছি আমি কথাটা, কি এটা বলতে যাচ্ছিলাম। ফুকোর বইটা, ও হ্যাঁ, ফুকো বলছে কি ইন্টারেস্টিং, দেখো হোয়াট ইজ অথারে, এটা দেখবে আমি কোনোদিন ভাবিনি এভাবে। বললো মধ্যযুগে, ইউরোপের কথা বলছে, মধ্যযুগে যখন কেউ একটা মেনুস্ক্রিপ্ট ওই বাইবেল ইলাস্ট্রেট করতো, তার কোনো রকম আর্টিস্টের কোনো নাম দেওয়া হতো না, কারণ তখন তো ভগবান মানে ধর্মকে সার্ভ করছো। কিন্তু সায়েন্সে গ্যালিলিও বলেছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না। সায়েন্সে কিন্তু এই সালা কে বলেছে রে, গ্যালিলিও বলেছে, মার্শাল আগে এটা ছিল। অথর, যে অথর মানে ছোট হাতের এ, কে অথর, সেটা দরকার ছিল। মডার্নিটিতে এসে 17th সেঞ্চুরির পর থেকে উল্টে গেছে। আজকে একটা সায়েন্টিফিক থিওরিতে কে বলেছে বড় কথা নয়, কারণ সায়েন্সের ডিসকোর্স এমন একটা জায়গায় চলে গেছে, ইট উইল বি টেস্টেড এগেইনস্ট দ্যাট ডিসকোর্স, তাই তো? আজকে তুমি বললে যে এরকম আমি এইটা ঘটছে নেচারে, আরে নিউটন আছে, এ আছে, গাদা গাদা লোক, তুমি কে নব চক্রবর্তী বা এ অশোকাচার্য, ম্যাটার করে না তো, ওটা টেস্টেড হবে, ওই টেস্টিং গ্রাউন্ডটা তৈরি হয়ে গেছে। আর্টের ক্ষেত্রে, আর্ট মানে যে কোনো লেখা ফেকা, আজকে হচ্ছে এ সালা এটার কে করেছে, এটা বেনামি, অ্যানোনিমাস, এইগুলো ম্যাটার করে। আর্টের ক্ষেত্রে অথরশিপ মানে ছোট হাতের অথরশিপ, বড় হাতের হতে গেলে তোকে ছোট হাতের হতে হবে, সেই ছোট হাতের অথরশিপটা আর্টের ক্ষেত্রে মডার্নিটিতে বেশি জরুরি, সায়েন্সের ক্ষেত্রে নয়, কারণ সায়েন্সের নিজস্ব ডিসকোর্সটা খুব স্ট্রং, যদি ওটা তোমার কথাটা যদি না খাটে ফেলে দেবে, ডিসকোর্স ওটাকে ফেলে দেবে। কিন্তু আর্টের ক্ষেত্রে লাগে অথর, আর মিডিভাল সময় ছিল উল্টো, আর ছোট হাতের অথর এলি বড় হাতের অথর আসে, এ হচ্ছে ব্যাপার। তা ডেথ অফ দ্য অথর, বার্থ অফ দ্য রিডার, হ্যাঁ, এইখানে একটা বার্থের একটা খুব ভালো এসে আছে, ফ্রম ওয়ার্ক টু টেক্সট, এই যেন বলে কাজ, ও কাজ করছে, এটা একটা কাজ, এটার মধ্যে ওয়ার্ক, ওটা হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক মানে এখানে জিনিসটা, ধরো ভিজুয়াল আর্টিস্টদের ভীষণ কাজে লাগে, এই ওয়ার্ক, আমরা কাজ করছি, তোর এই কাজটা দেখি, ওই তার মানে কি ওটা ফিক্স, ওই কাজ যখন বলছি ওটার মধ্যে ফিক্সিটি আমি ভেবে নিচ্ছি নিজের অজান্তে। ওয়ার্ক থেকে টেক্সট হিসেবে দেখো, ওয়ার্কের বদলে টেক্সট হিসেবে দেখার ছবিকে, ছবির ক্ষেত্রেই আমরা ছবির ক্ষেত্রেই বলবো, এইটা কিন্তু এটার কথা হচ্ছে, কিন্তু এটা করা খুব করে, এটা একটা প্র্যাকটিস আর কি। তাহলে শান্তি, আশা করি তোমার ওই ডেথ অফ দ্য অথরের তুমি একটা কনটেক্সট পেলে আর কি এতদিন বলে। না, আমি সেটার কনটেক্সট পেয়ে গেছি। আমার আরেকটা আপনি মানে আপনি যখন বলছিলেন আরেকটা প্রশ্ন আমার মাথায় এলো। বলো, আমি দেখি যদি তোমার প্রশ্নটা এখানে সহজে উত্তর দেওয়া যায় আমি দেবো, তা না হলে ওটাতে একটা অন্য দিকে টপিক। হ্যাঁ বলো। মানে এই ডেথ অফ দ্য অথর বা বার্থ অফ দ্য রিডার, এই এক সময় তাহলে এই কিউরেটর, আমি ভিজুয়াল ক্ষেত্রে এক্স্যাক্টলি, ওর গুরুত্বটা তাহলে কেন এত বড় হয়ে গেল? না, কিউরেটরের তো গুরুত্ব বড় হলো ডেথ অফ দ্য অথরের জন্য তো। হ্যাঁ সেটা হলো, কিন্তু আবার বার্থ অফ দ্য রিডার, এবার ধরুন আমি একটা এক্সিবিশন করছি, কিউরেটরও তো রিডার। হ্যাঁ, এবার কিউরেটর তো কোনো না কোনো ভাবে তো মানে স্পেক্টেটরকে ইনফ্লুয়েন্স করে, তার একটা এবার স্পেক্টেটরও আরেকটা রিডার। আচ্ছা, হ্যাঁ, স্পেক্টেটর কোথা থেকে কি নেবে এটা তার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ একদম, কিউরেটরও তো একটা রিডার, আর তারপরে স্পেক্টেটর। এবার স্পেক্টেটর কিউরেটরকে বাইপাস করে দেখবে না কিউরেটরকে নিয়ে দেখবে,
সেটা তার ব্যাপার, কিন্তু পয়েন্টটা হচ্ছে আর্টিস্ট কি, এই যে আজকে এটা খুব ভালো প্রশ্ন, এই যে কিউরেটরের যে আজকে দাপট, এটা ইজ নট ডিরেক্টলি বাট ইট ইজ অ্যান মানে কি বলবো খুব ইনডিরেক্ট একটা কনসিকুয়েন্স অফ ডেথ অফ দ্য অথর। বুঝতে পারছো? মানে এটাতে বলছি না ডেথ অফ দ্য অথরকে হাতে করে কিউরেটররা এগোয়, কিন্তু ডেথ অফ দ্য অথর যে কালচারটা তৈরি করেছে আমার, সেই কালচারই কিউরেটরদের ক্ষমতাটা বাড়িয়েছে। ডাজ ইট মেক সেন্স? আচ্ছা, এইবারে আসছে এই ছবির ক্ষেত্রে এই টেক্সচুয়ালিটি বোঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই রিপ্রোডিউসিবিলিটিকে বোঝা। এই যে আমাদের মেকানিক্যাল রিপ্রোডাকশন, তোমার বিভিন্নভাবে ছবি সব সময় ইমেজ মাল্টিপ্লাইড হচ্ছে, আজকে ডিজিটাল, 100 বছর আগে ছিল শুধু প্রিন্ট, ফটো প্রিন্ট, এইটাকে বোঝা। এবং এর ফলে রিপ্রোডিউসিবিলিটি থেকে একটা জিনিস তৈরি হয়, অ্যাপ্রোপ্রিয়েশন। অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে একটা কিছুতে, অ্যাপ্রোপ্রিয়েশন মানে ওইটা না, অ্যাপ্রোপ্রিয়েট মানে এটা যথোপযুক্ত তা না, অ্যাপ্রোপ্রিয়েশন একটা মানে আছে, সেটা হচ্ছে কিছু একটা জায়গা থেকে কিছুটা একটা জিনিস নেওয়া, সেটা বলে অ্যাপ্রোপ্রিয়েট করা। কেমন অ্যাপ্রোপ্রিয়েট করা, কি অ্যাপ্রোপ্রিয়েট করা, সেটার অনেক ডিটেল মানে কমপ্লেক্স, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েশন ভিজুয়াল আর্টসে খুব হয়, ভাষাতে তো হয়, ভিজুয়াল আর্টস হয়। এবং অ্যাপ্রোপ্রিয়েশনের সঙ্গে একটা টার্ম আমি দেব, মেটা ইমেজ। এই মেটা ইমেজটা কি আমি পরে আসছি এতে। এবং আমি বলেছিলাম মেটা ন্যারেটিভের আরেক ভাবে বোঝা যায় মেটা ন্যারেটিভকে, সেটাও আসছি আমি। ওটার একটা এক্সাম্পল দেখালে সুবিধা হবে। আচ্ছা, ও আমার আরো টার্মস আছে, এটা খুব তাড়াতাড়ি। ডিসেন্টার কি হয়েছে এটা এবার আমি বলছি, মানে আমি আগের মানে 100 বছর আগের কিছু দু একজনের কাজ দেখাবো আজকে, কিন্তু কি মানে কিভাবে তুমি কি দেখবে এই ধরনের কাজ যেগুলোকে আমি পোস্টমডার্নিস্ট লেবেল দিতে পারি। ডিসেন্টারিং অফ অবজেক্ট, যে অবজেক্টের একটা যে ওয়ার্ক টু টেক্সট, ডিসেন্টারিং এই যে ইনস্টলেশন, এটা তো টেক্সচুয়ালিটি অ্যাকচুয়ালি, বুঝতে পারছো? হ্যাঁ, তুমি বলবে কত হলো সিরিজ অফ পেন্টিং ও তো টেক্সচুয়ালিটি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে সেটাকে প্রেজেন্ট করছো, লোকে কিভাবে দেখছে তার উপর ডিপেন্ড করে। একটা 12টা ছবির একটা সিরিজ, সেটার মধ্যে টেক্সচুয়ালিটি তো আছে কিন্তু লিমিটেড। তুমি যখন ইনস্টলেশনে চলে যাচ্ছ তখন পুরোটাই টেক্সচুয়ালিটি, কারণ একটা অবজেক্ট হচ্ছে ওখানে একটা ওয়ার্ড, একটা লেড, এরকম আর কি। ডিসেন্টারিং অফ দ্য অবজেক্ট, এটা একটা ব্যাপার। ডিটেরিটোরিয়ালাইজেশন মানে ওই যে আমার এই ছবি দেয়ালে ঝুলবে, ওটা টেরিটরি, ছবির টেরিটরি দেয়ালটা, ওখান থেকে সব অন্যরকম হয়ে যাচ্ছে। একটা হচ্ছে আয়রানি, প্যারোডি, পাস্তিশ, এইগুলো খুব ব্যবহৃত হয়। আয়রানি, আমি এগুলো যখন আমরা এক্সাম্পল দেখবো তখনই বোঝাবো আয়রনি আর প্যারোডির মধ্যে, প্যারোডি আর পাস্তিশের মধ্যে তফাৎ আছে। পাস্তিশ আমি পর শেষটা বলে দিই। পাস্তিশ হচ্ছে যখন তুমি অতীত থেকে কোনো স্টাইল বা কোনো ইমেজারি নিচ্ছ, কিন্তু জিনিসটা ওই ধরো রেমব্রান্ড যখন রেনেসান্স থেকে নিয়েছেন, রেমব্রান্ডের নেওয়াটার মধ্যে ওইটাকে আমি ভিতরে ডাইজেস্ট করে আমার জিনিস, সেটা না। পাস্তিশ হচ্ছে তুমি যা নিচ্ছ সেটার আমি পরিষ্কার দেখে বুঝতে, যেমন ধরো এটা কিন্তু কনসাসলি নাও হতে পারে। যেমন ধরো মিউজিয়ামে যদি তুমি ওল্ডার মিউজিয়ামগুলো যদি তুমি যাও, সেগুলোর হচ্ছে ওই তোমার গ্রেকো রোমান সমস্ত আর্কিটেকচারাল থাকে, মানেটা কি, ওটা হচ্ছে ওই প্রেস্টিজটা ইয়ে কোনো, কিন্তু ওটা কিন্তু পোস্টমডার্নিজমের অনেক আগে থেকে হচ্ছে। এবং ওটা কনসাস যদি বলো যারা করেছে তৈরি আর্কিটেকচার, ওটা হচ্ছে একটা মন্দিরের মতো করলাম, কিন্তু আজকে আমার চোখে ওই মিউজিয়ামের আর্কিটেকচারটা পাস্তিশ। এই রেনেসাস থেকে একটা ডোম নিল, রোমান ডোম নিল, একটা গ্রিক মন্দিরের একটা নিল, বিভিন্ন উপাদান জড়ো করে, এমন ভাবে জড়ো করলে যে জিনিসগুলো মধ্যে কোনো ইন্টারাকশন ওইভাবে আর ঘটছে না তোমার। আজকে আমার চোখে ওই মিউজিয়াম ধর মেট্রোপলিটন মিউজিয়াম বা লুভর, এগুলো পাস্তিশ। এটা আমি কনফিডেন্টলি বলতে পারি। কিন্তু যারা তৈরি করেছিল না 18-19 সেঞ্চুরিতে, তারা কিন্তু পাস্তিশ ভেবে করে। তাদের মধ্যে একটা পাস্তিশ হচ্ছে তুমি যে উপাদান নিচ্ছ তার মধ্যে কোনো একটা এগুলো সব মিলেমিশে একটা মেসেজ দেবে, সেটা নেই যেখানে, সেটা হচ্ছে পাস্তিশ। প্রচুর আর্ট
এর ক্ষেত্রে আমরা পাস্তিশ দেখবো। প্যারোডি তো জানো প্যারোডি কাকে বলে। হ্যাঁ, প্যারোডি তো জানো, একটা জিনিসকে নকল করা, কিন্তু নকল করার মধ্যে একটা প্যারোডি, খারাপ প্যারোডি আছে, ভালো প্যারোডি আছে। আয়রানি হচ্ছে, আমরা বুঝিয়ে দেবো আয়রানি মানে যখন আমরা দেখবো এক্সাম্পল। হাইপার রিয়েলিজম, এটা ভীষণ জরুরি। হাইপার রিয়েলিজম হচ্ছে প্রচন্ড রিয়েল, ওই যে ফটো রিয়েলিজম যেটা, ওটা হচ্ছে হাইপার রিয়েল। কিন্তু আজকে ডিজিটাল ক্ষেত্রে হাইপার রিয়েল বলতে গিয়ে আমাকে এইচডি বলতে হবে। এই যে ভার্চুয়াল রিয়ালিটি, গগলস করে, এটা হাইপার রিয়েল। হাইপার রিয়েল হচ্ছে, এটা নিয়ে বোদ্রিয়ারের খুব ভালো লেখা আছে। হাইপার রিয়েল হচ্ছে রিয়েলিজমের বড়াই এত বেশি যে ওটা আনরিয়েল। যেমন ধরো এই যে একটা খুব ভার্চুয়াল রিয়ালিটির ইমেজ, সেটা কি তোমার সত্যি করে কি খুব রিয়েলিস্টিক বলো তো? এই যে হাই রেজলিউশন, আমরা তো আজ হাই রেজলিউশনের পেছনে দৌড়চ্ছি। তুমি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফ আর একটা হাই রেজলিউশন, আজকে শার্প একদম, মানে আমরা জানি হাই রেজলিউশন ফটোগ্রাফ, দুটোর মধ্যে কোনটা রিয়ালিটির কাছাকাছি? কোনটা? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফটা অ্যাকচুয়ালি অনেক কাছাকাছি। আমরা যখন রিয়ালিটিকে দেখি, আমরা কিন্তু মানে হাই ডেফিনিশন ফটোতে কি হয়, তোমার যে যে আউটলাইন গুলো, যে একটা কালার সেপারেশন অত্যন্ত শার্প থাকে, তাই তো? আমরা কিন্তু ওইভাবে রিয়ালিটি দেখি না। আমি যখন তোমার দিকে তাকাচ্ছি, তোমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে তোমার যে কন্টুয়ার অনেক গ্লিড করে, এটা ভিজুয়াল লোকেদের বোঝা খুব সোজা। নন ভিজুয়াল লোকেদের কাছে, আমি একজনকে পাগল, সে ফাইন্যান্সের লোক, মানে বিজনেস স্কুলের লোক, সে পাগল হয়ে গেছিলাম বলে, সে বলছে যে আমি যখন এরকম রিয়ালিটি দেখছি আমার হাতটাকে, সেটাই হচ্ছে সবচেয়ে রিয়েল, সবচেয়ে রিয়েল। এর থেকে আলাম না, এর মধ্যে অনেক কিছু আসছে, পাশের রং আসছে, ডিস্টার্বিং, ভীষণ ডিস্টার্বিং। আমরা ওটা থেকে অর্ডার তৈরি করি। হ্যাঁ, ভার্চুয়াল রিয়ালিটির যে ইমেজ হাই ডেফিনিশন একদম ডিস্টার্বিং না, একেবারে হলুদ তো হলুদ সালা, ওরকম হলুদ হয় না নেচারে, ওরকম অত শার্প কন্টুর হয় না। এইটাকে বলা হাইপার রিয়েল। হাইপার রিয়েল হচ্ছে রিয়ালিটি তোমাকে পুশ করতে থাকবে, কিন্তু তোমার একটা সময় গিয়ে তুমি বুঝবে যে এটাতে এতটাই পুশ করছে যে এটা হাইপার হয়ে গেছে, কিন্তু এটার মধ্যে একটা আর্টিফিশিয়ালিটিটাই বেরিয়ে আসছে, প্যারাডক্সিক্যাল। ডায়াসপোরা, এইটা খুব দরকার। এটা হচ্ছে মানুষের ক্ষেত্রে, আর্টের ক্ষেত্রে, কিন্তু এটা আর্টের অনেক, মানে আর্টের অনেক ইম্প্যাক্ট আছে। ডায়াসপোরা হচ্ছে একটা পপুলেশন যেটা একটা জায়গা থেকে গিয়ে আরেকটা জায়গায় করে তোমার বসবাস করে। প্রথম দিকে ডায়াসপোরা ছিল তোমার যে একটা জায়গায় যুদ্ধ টুদ্ধতে, সেই জন্য ডায়াসপোরার ডেফিনিশন ছিল যে যারা এসছে, তার ধরে আমেরিকা এসছে একটা দেশ থেকে, তারা এটা একটা গোষ্ঠী হতে হবে, 4 জন হলে হবে না, একটা গোষ্ঠী। গোষ্ঠী মানে কত বড় গোষ্ঠী, এটা নিয়ে অনেক ডিবেট আছে, কখন একটা গোষ্ঠীকে আমি ডায়াসপোরা বলবো। আগে ছিল একটা ফার্স্ট ক্রাইটেরিয়ান হচ্ছে তাকে একটা পেছনে একটা ট্র্যাজেডি থাকতে হবে। অর্থাৎ আমি এই যে ইন্ডিয়ানরা চাকরি করতে এসে, আমাদের ওদিকে কোনো ট্র্যাজেডি নেই, আমরা ওখানে গেলেও দেশে গেলেও ঠিক আছে, হ্যাঁ, চাকরি করতে এসে, এটাকে ডায়াসপোরা বলা হতো না। আর একটা হচ্ছে কত বড় হবে সেটা নিয়ে ডিবেট ছিল। ডায়াসপোরার বেসিক্যালি ডায়াসপোরা, এই যে ধরো স্লেভ ট্রেড, এটা একটা ডায়াসপোরা তৈরি করেছে, এবং বিভিন্ন ডায়াসপোরা, ব্রাজিলে, এই আমেরিকা, ইউরোপে আছে ডায়াসপোরা, এইটাকে বলতো ডায়াসপোরা। এবং এইটাই ডায়াসপোরা ইজ আ পপুলেশন দ্যাট হ্যাজ কানেকশন, কালচারাল or other connections with more than 2 or more countries. এখন এই ডায়াসপোরা তৈরি হয়, তার একটা নিজস্ব আইডেন্টিটি থাকে, আবার ওই আইডেন্টিটি গুলো একদম তোমার নিখুঁত আইডেন্টিটি, মানে ওই আইডেন্টিটি আবার কানেক্টেড বাইরের সঙ্গে, এর সঙ্গে, মানে ওই আগের যেমন আফ্রিকান রুটস এটসেট্রা, স্লেভদের, এই জায়গা থেকে খুব কমপ্লেক্স একটা কালচার ডায়াসপোরা। এটা কথাটা অনেক দিনই ব্যবহার হয়, সে তোমার 19th সেঞ্চুরি বা আর্লি 20th সেঞ্চুরি ব্যবহার হচ্ছে, কিন্তু ডায়াসপোরা নতুন মিনিং পেয়েছে গত 30-40 বছরে, যখন দেখা যাচ্ছে ট্র্যাজেডি ছাড়াও মুভ করছে। আজকে ইন্ডিয়ান, আমি তো মানতাম না ইন্ডিয়ান ডায়াসপোরা বলা যায় আমেরিকায় যারা থাকে,
কিন্তু এখন মানি ডায়াসপোরা ডেফিনিশন বদলে যাচ্ছে। এখন ইন্ডিয়ান ইয়েতে মানে ইংল্যান্ডে ইন্ডিয়ান আর আমেরিকা ইন্ডিয়ানের তফাৎ আছে। ইংল্যান্ডে ইন্ডিয়ানটা কলোনির মাধ্যমে এসছে, আমেরিকা ইন্ডিয়ান ম্যাক্সিমাম হাইলি এডুকেটেড হোয়াইট কলার। সেখানে খুব বেশি ওই ইংল্যান্ডে যেরকম ইন্ডিয়া এয়ারপোর্ট ঝাঁট দিচ্ছে এরকম হয়, এখানে খুব কম দেখবে ওটা, এখানে সবাই হাই। সুতরাং এটাকে আমি ডায়াসপোরা বলতাম না, কিন্তু এখন বদলে যাচ্ছে ডেফিনিশন। আচ্ছা, ডায়াসপোরার সঙ্গে কানেক্টেড একটা জিনিস হচ্ছে ট্রান্সন্যাশনাল বা ট্রান্সকালচার, ভীষণ ইউজড হয় আর্টের ক্ষেত্রে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারন্যাশনাল এন্ড ট্রান্সন্যাশনাল? ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, একটা জেনারেল টার্ম। ট্রান্সন্যাশনাল হচ্ছে বা ট্রান্সকালচারাল যে একই সঙ্গে ওই ডায়াসপোরার সঙ্গে রিলেটেড, যে অ্যাক্টিভ ডায়াসপোরা হচ্ছে তোমার অ্যাক্টিভ কানেকশন নাও থাকতে পারে, একজন ব্ল্যাক লোক এদেশে যে আর আফ্রিকার কথা ভাবে না, সে তবু কিন্তু ডায়াসপোরার পার্ট। কিন্তু ট্রান্সকালচারাল কিন্তু আলাদা। ট্রান্সকালচারাল এইটা শুরু হয়েছে স্লেভ ট্রেডে, তুমি ট্রান্সকালচারাল নয়। ট্রান্সকালচারাল হচ্ছে যারা আরো মানে গত 40-50 বছরে যারা এসছে বিভিন্ন কারণে এসেছে এবং যাদের অ্যাক্টিভ কানেকশন আছে দুটো বা দুটোর বেশি দেশে, এখানে থাকে ওখানে। যেমন আমরা হচ্ছে ট্রান্সকালচারাল, আমাদের মধ্যে যারা ওই ইন্ডিয়ার সঙ্গে ইন্টারাক্ট করে, আমরা যে ট্রান্সের শুধু ট্রান্সকালচারাল বা ট্রান্সন্যাশনাল যখন বলবে কেউ, এটা বুঝতে হবে একটু অন্যরকম ভাবে, জাস্ট ইন্টারন্যাশনাল নয়। আমরা মানে ট্রান্সন্যাশনাল মানে তো ইন্টারন্যাশনাল বটেই, মানে যেমন সিম্বল হচ্ছে এক ধরনের সাইন, তেমনি ট্রান্সন্যাশনাল হচ্ছে এক ধরনের ইন্টারন্যাশনাল। হ্যাঁ, কিন্তু ট্রান্সন্যাশনাল স্পেসিফিক মানে হচ্ছে একটা তার অ্যাক্টিভ কানেকশন আছে অ্যাটলিস্ট দুটো দেশের সঙ্গে। এখানে এমন লোক আছে যে হয়তো ইংল্যান্ডে জন্মেছে, মানে ইন্ডিয়ান বংশোদ্ভূত, ইংল্যান্ডে জন্মেছে, তার বাবা মা ইন্ডিয়া থেকে ইংল্যান্ডে গেছে, সে ইংল্যান্ডে জন্মেছে, তারপরে অনেকটা হাই স্কুলের পর থেকে আমেরিকায় আছে, এবং বাবা মার সূত্রে তার ইন্ডিয়ার সঙ্গেও কানেকশন আছে, তার 3টে দেশ হল এরকম। আর্টিস্টদের মধ্যে এরকম আছে যে ভিয়েতনামে জন্মেছে, ডেনমার্কে বড় হয়েছে, জার্মানিতে আর্ট শিখেছে, এখন তার স্টুডিও আছে একটা বার্লিনে, একটা মেক্সিকো সিটিতে। টোটাল ট্রান্সন্যাশনাল আর্টিস্ট। সে হয়তো ডেনিশ সিটিজেন, তুমি কি পাসপোর্ট ক্যারি করছো ম্যাটার করে না। কালচারাল নোম্যাডও বলে এদের। কালচারাল নোম্যাড আর একটা কথা, যে এই যে আর্টিস্টরা, এই যে তাদের কোন একজন আর্টিস্ট, তার হ্যাঁ তার একটা পাসপোর্ট আছে, সে কোথাও একটা থাকে ঠিক, কিন্তু এটাকে ফিলোসফিক্যালি এদের বলা হয় না যে এরা কোনো ন্যাশনাল সিন। তুমি বলতে পারবে না ওই আর্টিস্ট যে ডেনিশ, সে ডেনিশ আর্টিস্ট। আমি তো বলি না ক্লাসে ইন্ডিয়ান আর্টিস্ট, চাইনিজ আর্টিস্ট, আমেরিকান, এই কথাগুলো আমি ইউজ করি না। আমি বলি মানে ধরো ওই আর্টিস্ট যে কথা বললাম, সে ভিয়েতনামে জন্ম, ডেনমার্কে বড় হয়েছে, জার্মানিতে পড়াশোনা করেছে, এখন বার্লিন আর মেক্সিকো সিটিতে তার স্টুডিও। আমি তাকে বলি যে ভিয়েতনামিজ বাই বার্থ, ডেনিশ বাই ইয়ে আর কি, বড় হওয়াটা ডেনমার্কে, এরকম ভাবে তোমাকে বলতে হবে। বর্ন ওখানে, আমি বর্ন ইন ইন্ডিয়া মানেই সে ইন্ডিয়ান বলবো আমি তাকে, তা নয়। একজন তো জন্মাতেই হওয়ার একটা, সে আইডেন্টিটি জায়গাটা খুব বদলে গেছে এখন। এই আর্টিস্ট যার কথা বললাম বা ওইরকম আরো আর্টিস্ট আছে, কালচারাল নোম্যাড বলা হয় এদের। নোম্যাড মানে যাযাবর। এরা সত্যি করে যাযাবর না, কিন্তু এদের যে আর্টের যে জায়গাটা, আর্টের এদের আর্টিস্ট হিসেবে যে আইডেন্টিটি, সেটাকে তুমি দুম করে একটা দেশের ছাঁচে ফেলতে পারবে। সবাই না, কারো কারো ক্ষেত্রে কালচারাল নোম্যাডটা খাটে। আর একটা হচ্ছে কিউরেটোরিয়েট, এইটা হচ্ছে সারা সিন্ডিকেটের মতো আজকাল একটা কথা চালু হয়ে গেছে, এটা কিন্তু কিউরেটরের কাজটাকে অনার করে না, মানে মাফিয়া এইভাবে। কিউরেটোরিয়েট, যে আজকে বিএনএলএ ফিএনএলএতে কিউরেটরদেরই ইয়ে বেশি, আধিপত্য বেশি, ইটসেট্রা। এই কথাটাও শুনতে পাবে। আচ্ছা, আমি যথারীতি আমার টাইম থাকে না, তা আমি যে ইমেজে যাব বলেছিলাম, আমরা এটা পরের দিন করি। আমরা একটু যদি কোনো কথাবার্তা থাকে, আর 10 মিনিট মতো আমি থাকতে পারবো, আমরা তাহলে একটু কথাবার্তা যদি কেউ থাকে আমরা আলোচনা করি। আমি ইমেজে, সেটা ইমেজ মানে আমি প্রথমে যে বেসিক্যালি আমি আরেকটা কথা ছিল, আর্টিভিজম। আর্টিভিজম হচ্ছে যে আর্ট অ্যাজ সোশ্যাল প্র্যাকটিস। আর্টিভিজম হচ্ছে যখন তুমি ওই গ্যালারির ওপর ডিপেন্ড না করে, আর্ট মার্কেটের উপর ডিপেন্ড, একটা কজে ফাইট করছো। আর্ট যে জগৎ, আর্টের যে ডিসকোর্স, তার সঙ্গে একটা খুব অদ্ভুত রিলেশনশিপ এই ধরনের আর্টিস্টদের অনেকে করছে আজকাল।
আর্টিভিজম, মানে অ্যাক্টিভিজম আর আর্ট মিলে আর্টিভিজম। তাদের কাছে কজটা ছবির যে জগতে কতটা স্যাটিসফাই করতে পারলাম তার থেকে কজটা বড়। কিন্তু তারা আবার আর্টের জগতে গ্যালারিতে যে এক্সিবিশন করে না তা না, ওই কাজগুলো নিয়ে এটা হতে পারে। তো আমি বেসিক্যালি দেখাবো দুঃসমর কাজ। এই যে কথাগুলো এত বললাম এগুলো দুঃসমর কাজে, যেটা কিন্তু পোস্টমডার্ন কথাটাই ছিল না। পোস্টমডার্ন কথাটা প্রথম ব্যবহার করা 1937 সালে একটা লেখায়, তাও সেটার মানে এরকম ছিল না যে আজকে আমরা যেভাবে মানে করি। বেসিক্যালি এটা 60-70 দশক থেকে হয়েছে, কিন্তু দুঃসমর কাজে, দুঃসমর এইসব কাজগুলোয় আমি যেগুলো আইটেমগুলো, যেসব আইডিয়াগুলো আলোচনা করলাম সেগুলো কিভাবে খাটে, যার জন্য দুঃসমর এত দামি পোস্টমডার্ন আর্টিস্টদের কাছে, এইটাই করতে যেতাম। তা আমি পরের দিন এটা দিয়ে শুরু করে তারপর ওই যে মানে তোমার গত 50 বছরের আর্টিস্টদের কিছু বাছা মানে দেখাতে গেলে তো মাথা খারাপ হয়ে যাবে। আমি ওই ধরো 8-10টা আর্টিস্টের কাজ আনবো। এটা আমি কিছু আমি অলরেডি দেখিয়েছি, এরকম কাজই আনবো, তাহলে যারা ছিল ওইগুলো দেখেছে তাদের বুঝতে সুবিধা হবে। সেটা আমি পরের দিন করি। আজকে বরঞ্চ আমরা একটু আলোচনা করি, মানে যদি কিছু মন্তব্য থাকে। আজকে আর আমি ও পথে যাব না, এটা শেষ করে দেওয়া। ওই দুশো আর রেনে মাগরিত আমরা এগুলো আলোচনা করেছি অ্যাকচুয়ালি। আজকে আমি এই পার্সপেক্টিভ থেকে করতাম। আর যে অনেকে তো সেদিন ছিল না, ওই আগের দিন যে অ্যাবস্ট্রাকশন এর এটাতে যে করেছিলাম। কিন্তু আনফরচুনেটলি আর মিনিট 10 থাকতে পারবো। লেটস স্টপ ইট দেয়ার অ্যান্ড আমি পরের দিন পিক আপ করে নেব। কোনো মন্তব্য? আচ্ছা, আমাদের দেশে মিঠু সেন কিছু জিবারি ওয়ার্ড নিয়ে কাজ করছেন, এইটা নিয়ে যদি একটু ছোট আমি করে দেখাবো বলেন। মিঠু সেনের একটা কাজ। আচ্ছা আচ্ছা। মিঠু সেন মানে এখন ইন্ডিয়ার, মানে আমার চোখে ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট আর্টিস্ট। ওর দারুণ কাজ ওর, মানে ওর অন্য কাজও আছে, ইনস্টলেশন আছে, কিন্তু ওর এই ওয়ার্ড নিয়ে আমি ওটা একটা দেখাবো, একটা ভিডিও দেখাবো। ওটা ওইটা তো ল্যাঙ্গুয়েজের জায়গা থেকে আসছে, ওই ল্যাঙ্গুয়েজের যে দারুণ। তুমি আমি ছিলাম ওর একটা পারফরমেন্স, ও নিউ ইয়র্কে এসেছিল, মানে ওইটাই দেখাবো, কিন্তু আমার তোলা না, ওটা এক প্রফেশনাল একজনের তোলা, ভালো করে এডিটেড ভিডিও। সেটাতে মানে ভাষার একদম ওই জায়গা থেকে। আমি পরের দিন এই দূষণ, এই যে আমি যেটা দেখিয়ে নিতে চাই হচ্ছে আজকে যাকে পোস্টমডার্ন বলি, এগুলো উপাদানগুলো 100 বছর আগে দূষণ দাদা সুরিয়ালিজমের মধ্যে ছিল। ইভেন আমি বলবো কিছু উপাদান পিকাসোর মধ্যে, কারণ কোলাজ ইজ দ্য বিগিনিং অফ ডিকনস্ট্রাকশন। আমি সেইটা একটু বলে নিয়ে তারপরে যে এতে যাব। আজ আমি তো প্রত্যেকটা নিয়ে যদি এগুলো দেখাতে বলতে যাই, কোনো সময় তো অনন্ত সময় লেগে যাবে। সেটা আমি ধরো 5-7 জনের কাজ দেখাবো, তারপরে তোমরা যেটা বলবে সেই মতো, বা পরবর্তীকালে আমাকে কিছু জিজ্ঞেস করলে সেটা নিয়ে আলোচনা করা যাবে। কিন্তু আমি দূষণ জায়গাটা যেহেতু আজকে হলো না, ওটা দেখিয়ে নিয়ে বাকিগুলো ধরো আমি আর 10 জনও হবে না, মানে প্রত্যেকের একটা করে যদি দেখাই 5-7টা, আমি কিছু দেখাবো যেগুলো আগে আলোচনা করেছি, আমি কুইকলি দেখিয়ে দেবো। আর কিছু যদি একটু বলতে হয় সেগুলো টোটাল 6-7 জন হবে দূষণ মাগরিতের বাইরে, মানে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2, একদম মানে 1950s থেকে আজকে পর্যন্ত। ভাবতে পারছো আমি কিভাবে চুজ করাটা কত কঠিন। তারপরের দিন ইন্ডিয়ান, ওই দিন আমি আর এগুলোতে ঢুকতে দেবো না আর কি। তাহলে আজকে আর কোনো কি প্রশ্ন নেই, মন্তব্য নেই? না, আপাতত নেই, ভাবতে হবে আর কি, তবে মাথা দেখে বেরোবে। আচ্ছা, একটা কথা মাথায় এলো, আপনি যখন ওই টেক্সট নিয়ে বলছিলেন, ঠিক আছে, যে টেক্সটটা কোনো অথরের নিজস্ব কিছু নেই, ওটা একটা কালচার থেকে এসছে।
এবার আমি অ্যাজ এন ভিজুয়াল আর্টিস্ট যখন আমি নিজস্ব কিছু নেই না ওখানে, একটু একটু ভুল হলো, মানে ওইটা একটুখানি মিসলিডিং। নিজস্বতাটা ওইটার মধ্যে দিয়ে প্রকাশ হবে, কিন্তু নিজস্বতাটাকে আলাদা, যেটা আমরা কাল্ট অফ দ্য জিনিয়াস, আমরা নিজস্বতাটাকে এত বড় করে দেখি যে কালচারের জায়গায় ওইটা করা চলবে না। আচ্ছা মানে কালচারটা আগে এবং প্রধান ভূমিকা, তার মধ্যে তুমি যে আছো, যে সাবজেক্ট পজিশন, তোমাকে তো কালচার, ইউ আর আ কালচারালি ফ্রেমড বিইং। আলাদা করে তোমাকে আমি ওই ইন্ডিভিজুয়াল হিসেবে যে এগুলো ছাড়া আমি দেখবই না। এইটা হচ্ছে জেস্টারটা, টেক্সচুয়ালিটি। হ্যাঁ, মানে আমি যেটা বলতে চাইছি যে বিভিন্ন অথরের যে, যেমন সুনীল গাঙ্গুলি এক ধরনের লেখা লিখতেন, ঠিক আছে, তারা শ্রীজাত, প্রত্যেকের মানে একটা ইন্ডিভিজুয়াল স্টাইল, হ্যাঁ, কিন্তু হতেই পারে। কিন্তু সেটা দিয়ে যেটা বলা হচ্ছে টেক্সচুয়ালিটির ক্ষেত্রে, ওটা বললে ফাইন, কিন্তু ওইটা দিয়ে বিশাল আলোচনা খুব বেশি দূর যাওয়ার কোনো মানে হয় না। মানে ওটা হচ্ছে তোমার আর্টের ক্ষেত্রেও পিকাসোর স্টাইল নিয়ে বলে গেলাম, আরে বললাম তো অনেক হয়েছে তো এগুলো, আর কি হবে। মানে আর এর ক্ষেত্রে, ভিজুয়াল আর্টস এর ক্ষেত্রে যেটা হয়, যেটা লিটারেচারের ক্ষেত্রে তুমি যেভাবেই লেখো একটা স্টাইলের কথা বলা যায়, তো ভিজুয়াল আর্টস এর ক্ষেত্রে যেটা হয়, আরেকটা জিনিস দেখাতে হবে আমি তোমাকে, আর্কিটেকচারে কেন পোস্টমডার্নিজম একমাত্র একটা জায়গায় স্টাইল বলে ধরা হয়, দ্যাট ইজ ইন আর্কিটেকচার। সেটারও দু চারটে এক্সাম্পল দেখাবো। বাউহাউস মুভমেন্ট না, বাউহাউস না, বাউহাউসটা ওর মধ্যে, বাউহাউসের লোক, হ্যাঁ, সে হচ্ছে মডার্নিস্ট, হ্যাঁ মডার্নিস্ট। তারপরে কি হয়েছে, মানে বিল্ডিং কি হতে পারে। তা আমি যেটা বলছি যে ভিজুয়াল আর্টস এর ক্ষেত্রেই কিন্তু এটা অদ্ভুত ব্যাপার মাইরি। ভিজুয়াল আর্টস এর ক্ষেত্রে স্টাইল ব্যাপারটা আজকের ধরো একাডেমিক জায়গায় যে পড়াশোনা করা হয় একেবারে আর নেই। কারণ ভিজুয়াল আর্টসে ইনস্টলেশনের কোনো, তুমি বলতে পারো ও না এই অবজেক্ট ইউজ করে ওর স্টাইল, কিন্তু যেভাবে তুমি পিকাসোর স্টাইলকে অ্যানালাইজ করবে ওইভাবে ইনস্টলেশনের স্টাইল হয় না। মজার ব্যাপারটা, এগুলো শুরু হয়েছে লিটারেরি থিওরি থেকে, কিন্তু ভিজুয়াল আর্টস অনেক রেজিস্ট্যান্ট ছিল। কিন্তু ভিজুয়াল আর্টস এর ক্ষেত্রেই এখন স্টাইল, এখনো লিটারেরি থিওরি, লিটারেচারের এতে এখনো স্টাইলের আলোচনাটা অনেকটা অ্যাপ্লিকেবল, কিন্তু ভিজুয়াল আর্টসে আর না। যেরকম বলছিলাম না, পেইন্টিং আর স্কাল্পচারের, ওটা একদিন, ওটাতে 4টে সেশন লাগবে। স্কাল্পচার, পেইন্টিং এর মিডিয়ামটা লিমিটেশন আছে, পেইন্টিং তো তোমাকে একটা কিছু করতে হবে, রং বা, কিন্তু ওই লিমিটেশনটাই ওর ভার্চু। স্কাল্পচারের যে লিমিটেশনটা, মানে ট্র্যাডিশনাল স্কাল্পচারে, অন্তত ওয়েস্টে যে লিমিটেশনটা, যে ভলিউম হতে হবে, সলিড, সেইটা বিরাট লিমিটেশনটা ছিল, এবং ওটা ভার্চু ছিল না। এবং স্কাল্পচার সে লিমিটেশনটাকে আবার এমন ভেঙেছে, আজকে স্কাল্পচার কোনো মিডিয়ামই না, ইটস আ ডিসকোর্স। আলো আওয়াজ দিয়েও স্কাল্পচার হয়। এই যে ওরা স্কাল্পচার কিন্তু মডার্নিজমে আসেনি, রদারকে একমাত্র ধরা যায়, তারপরে ব্রাকুসি, ওদিকে ইমপ্রেশনিজম অলরেডি হয়ে গেছে। পেইন্টিং এ অনেক তাড়াতাড়ি এসছে মানে অনেক সাবলীল ভাবে এসছে মডার্নিজম। কিন্তু আমি যদি রিয়েলিজম, কুস্তাব কুরবে থেকে মডার্নিজম ধরি, স্কাল্পচারে কিন্তু আসেনি, স্ট্যাচু হতো। স্ট্যাচু আর স্কাল্পচারের যে তফাৎটা, সেটা রদার শেষের দিকের কাজ থেকে শুরু হয়। তাও রদা দরজা খুলে ওদিকে পা রাখতে পারেনি, তার সাবজেক্ট সব ক্লাসিক্যাল, রদা দরজাটা খুলেছে, ব্রাকুসি ওইদিকে পা রেখেছে, এবং তারপরে বদলাতে 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 সে তোমার অ্যাসেম্বলেজ, এই ওই করতে করতে আজকে স্কাল্পচার জাস্ট, মানে ইটস স্পেসের মধ্যে একটা কিছু ঘটছে। সেই জন্য রেজিস্ট্যান্ট ছিল, কিন্তু যখন হলো তারা সব স্টাইল মাইল আর কিছু নেই স্কাল্পচারে। তেমনি ভিজুয়াল আর্টস আর লিটারেচার ধরলে, লিটারেচার শুধু লিটারেচার না, তুমি ফিল্মেও, তুমি এই যে পোস্ট মডার্ন যে ফিল্মের ক্ষেত্রে ধরো, প্রথম যে নামটা আসে জলুক গদার। গদার হচ্ছে, এবং একটা মনে রাখা একটা জিনিস বলেছে, মেটা ন্যারেটিভ আর মেটা ইমেজের, মেটা ন্যারেটিভকে আরেকভাবে দেখা, সেটা আসছি আমি, ওটা ইমেজ দেখিয়েই বলবো না, এটা সবকিছু অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়। আর মেটা ইমেজ কাকে বলে, এই যে অ্যাপ্রোপ্রিয়েট করলে মেটা ইমেজ কেন হচ্ছে, ওটাকে কেন আমি মেটা ইমেজ বলবো। এটা সিনেমায় প্রথম হচ্ছে নিউ ওয়েভ ফিল্ম, আমি ফিল্মের এক্সপার্ট নই, কিন্তু মোটামুটি ভাবে তার সবচেয়ে বড় আইকনিক ফিগার হচ্ছে
গদার, গদারের সারা এই যে বাঙালি সিনেমাকে বই বলে কেন? বই, তার কারণ হচ্ছে বই মানে সিনেমা হচ্ছে বাঙালির, মানে বাঙালি বই বলে বলে বলছি, কিন্তু অনেকের কাছে সিনেমা হচ্ছে ক্যামেরার সামনে একটা কিছু ঘটছে। সিনেমার মিডিয়ামের যে নিজস্ব ইন্টারফেয়ারেন্স তার মধ্যে, সেটা দেখি না আমরা। এই যে আগে ফিল্ম ফেস্টিভ্যালের, আজকাল তো তোমার ইন্টারনেটের হয়ে গিয়ে, আগে ফিল্ম ফেস্টিভ্যালের লাইন দিলে পাশ দিয়ে আছে, ওইখানে বিভিন্ন হলে হচ্ছে লাইন দিয়ে, দাদা বই কেমন? বলো দাদা বই আছে কিন্তু সিন নেই। মানে বুঝতে পারছো তো, বই ভালো সিন নেই, মানে সেক্সুয়াল সিন ফিন নেই। আজকাল তো ইন্টারনেটে বাদ দাও, ওই ফরেন ফিল্ম কি 70-80 দশকে চেক বা এই ফিল্ম, ফ্রেঞ্চ ফিল্ম, দাদা ওইটা ফরাসি, আর লাইন দেখে। তো এই যে বই, মানে আমি এই জিনিসটা দেখবো সিনেমার মধ্যে, সিনেমার মিডিয়ামটা ম্যাটার করে না। গদারের সারা জীবনের প্রয়াস হচ্ছে এইটাকে নেগেট করা। ওর সিনেমা দেখতে গিয়ে তোমার প্রতি মুহূর্তে মন, যে কোনো ছবি দেখতে, আজও যেগুলো করেছেন, তো 90 বছর বয়স হলো, যে ও মরলে একটা মানে বিশাল, তুমি দেখবে ইন্টারন্যাশনাল শোক পালন হচ্ছে, ম্যান্ডেলা টাইপের একটা ব্যাপার হবে। গদারের ছবি তো হচ্ছে যে প্রত্যেক মুহূর্তে তোমার মনে হবে এটা সিনেমা। এই যে জিনিসটা, যে দ্য মিডিয়াম ইজ স্পিকিং আউট, এই যে এই ব্যাপারটাই থেকেই মেটা ইমেজ আর মেটা ন্যারেটিভকে অন্য জায়গা থেকে বোঝার একটা ব্যাপার আছে, সেটা পরে বলবো। কিন্তু পোস্টমডার্ন সিনেমা যদি বলো সিনেমায় কি, প্রথম যে নামটা আসে জন-লুক গদার। এটা হয়তো ডিবেট আছে, বা লোকে হয়তো না গদারের আগে আমি ওর নাম আছি, কিন্তু গদার হচ্ছে মানে মোস্ট, মানে আমি ক্লাসে যখন গদার দেখাই, আমার পপ বা বোঝানোর প্যারালাল সুবিধা হয় খুব, ওর বুঝতে পারে। আচ্ছা তাহলে আজকে ইয়ে করি, মানে